শুনতে কোনো সমস্যা হলে মানে বুঝতে কোনো প্রবলেম হলে বা নেটওয়ার্ক কোনো প্রবলেম করলে অবশ্যই আমাদের ইনফর্ম করবেন। আর বিদ্যুতের যেহেতু একটু সমস্যা চলতেছে, যদি কখনো ডিসকানেক্ট হয়ে যায় তাহলে একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন, আমরা আবার কানেক্ট করার চেষ্টা করবো আর কি। তো আমাদের এখানে যারা আছি, বিশেষ করে আমি পরিচয় করে দিই। এখানে সাইদুল আছে, আমাদের রোহান ভাই আছে বুয়েট থেকে, মুকসিদুর রহমান ভাই আছেন, আর উজ্জ্বল কুমার আছেন। আমি সবাইকে বিশেষ করে প্রথমে রোহান ভাইকে ওনার পরিচয় দিয়ে কিছু বলার জন্য বিশেষ করে অনুরোধ করতেছি। আসলে আমরা যেহেতু আজকে ফার্স্ট ডে শুরু করতেছি, আসলে আমাদের জার্নিটা কি হবে বা কিভাবে আমাদের আগানো উচিত এই বিষয়ে কিছু দিক নির্দেশনামূলক কথা বলার জন্য অনুরোধ। সালাম আলাইকুম। শোনা যাচ্ছে আমাকে? জি ভাই, শোনা যাচ্ছে। জি, আমি মোহাম্মদ রেজওয়ানুল কবির রোহান। আমি পড়াশোনা করেছি বুয়েট থেকে, বুয়েট 16 ব্যাচ। রেডিমিক্স জব কেয়ারের সাথে আছি টিচিং প্যানেলে। আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হবে ইনশাল্লাহ। তো ভাই, আমরা তো সবাই মোটামুটি বিএসসি কমপ্লিট করছি। বিএসসি কমপ্লিট করার পরে যে কঠিন একটা সময় আসে সেটা হচ্ছে চাকরির এক্সাম দেই, কিন্তু কোথাও টিকতেছি না। এগুলোর পিছনে বেশ কয়েকটা কারণ থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হচ্ছে আমি কি পড়বো, কিভাবে পড়বো, কোথা থেকে পড়বো। এই তিনটা কারণ যখন আমরা আইডেন্টিফাই করতে পারি না, অথবা আইডেন্টিফাই করার পরেও আমরা সলিউশনে যেতে পারি না, তখনই আমাদের জন্য খুবই প্রবলেম হয়ে দাঁড়ায় যে আমি কোথাও টিকতেছি না, কোথাও জব হচ্ছে না, বছরের পর বছর পড়াশোনা করতেছি কিন্তু সামহাও ক্লিক হচ্ছে না। তো ইনশাল্লাহ আমি আমি এবং আমরা সবাই আছি আপনাদের সাথে, যেন আপনাদেরকে এই সমস্যার সম্মুখীন না হতে হয়। আপনাদের জন্য এই যে জব প্রিপারেশনের যে একটা কঠিন রাস্তা, এই কঠিন রাস্তাটা যেন আমরা সহজ করতে পারি। অর্থাৎ আপনারাও পাড়ি দিবেন আপনাদের কঠিন রাস্তা, আপনাদের সাথে সাথে সহযোগী হয়ে আমরাও ঠিক এই কঠিন রাস্তাটাই আপনাদের সাথে পার হব। তো সবাই মিলে যখন একটা কাজ করব, জিনিসটা সহজ হয়ে যাবে আপনাদের জন্য, ইনশাল্লাহ অনেক সহজ হয়ে যাবে। আর এখন যেহেতু ইদানিং দেখা যাচ্ছে যে বুয়েট, বিশেষ করে বুয়েট গতানুগতিক কোশ্চিনের বাইরে সাধারণত কোশ্চিন করার চেষ্টা করতেছে, বা দেখছিও। রিসেন্ট যতগুলা পরীক্ষা হয়েছে সবগুলাই দেখছি, আমি যেহেতু বুয়েট থেকে পড়ছি, তো মোটামুটি আমি দেখছি আর কি কোর্স কন্টেন্ট গুলা কোথা থেকে ইনারা কোশ্চিন করার চেষ্টা করে। বা পানি উন্নয়ন বোর্ডের কোশ্চেনের কথা বললেও আমি আগে বলে আমি পানি উন্নয়ন বোর্ডে রেকমেন্ডেড হয়েছি, বিআরইবি তেও রেকমেন্ডেড হয়েছিলাম, বর্তমানে পিজিসিবি তে আছি আর কি। তো আমাদের পানি উন্নয়ন বোর্ডের কোশ্চেনও অনেকটা ডিফারেন্ট হয়েছিল। তো অনেক ডিফারেন্ট হওয়া সত্ত্বেও কিছু কিছু কোশ্চেন আমি কমন পাইছিলাম সরাসরি। তার মধ্যে হচ্ছে একটা ওই যে ক্রিটিক্যাল উইথের ম্যাথ ছিল। এই ক্রিটিক্যাল উইথের ম্যাথটা হচ্ছে আমাদের এক ম্যামের স্লাইড থেকে হুবহু কপি করে দেওয়া ছিল। তো আসলে যে বুয়েট একটু ভিন্ন করা শুরু করছে কোশ্চেন গুলা, অনেকটাই ভিন্ন করতেছে। তো দেখা যাচ্ছে এই ভিন্নতার মাত্রা আসলে ওই আমাদের স্যার ম্যামদের স্লাইড স্লাইড থেকে মোটামুটি অনেক কিছুই দেয়, কমন দেয়। স্ট্যাগনেন্ট প্রেসার, এই এই স্ট্যাগনেন্ট বিডব্লিউডি তে স্ট্যাগনেন্ট প্রেসার ম্যাথ দিছিল একটা, স্ট্যাগনেন্ট প্রেসার বের করার জন্য। তো সেটাও মোটামুটি আমাদের বুয়েটের 17 ব্যাচ কে করাইছিল। তো 17 ব্যাচের যারা চাকরি হয়েছে তাদের সবারই এই স্ট্যাগনেন্ট প্রেসারের ম্যাথ কমন ছিল। তো দেখা গেছে যে এটা একটা বেনিফিট পাওয়া যায় আর কি। ইদানিং স্যার ম্যাডামেরা আর কি গতানুগতিক কোশ্চেনের বাইরে যা একটু ভিন্ন কোশ্চেন করার জন্য সময় বাঁচানোর জন্য করতেছে কি, স্যার ম্যামদের স্লাইড থেকেই মোটামুটি ম্যাথ তুলে দিচ্ছে আর কি। আর কিছু কিছু ম্যাথ যেগুলা অনেক কঠিন করতেছে, এগুলা দেখা গেছে যে ল্যাব ম্যানুয়াল গুলা থেকে কঠিন কঠিন কোশ্চেন গুলা করতেছে। তো আমি আপনাদের সাথে আছি ইনশাল্লাহ, আপনাদের জন্য সবকিছু শর্ট আউট করে দেওয়া হবে। আমরা সবাই আপনাদের সাথে আছি। সবাই যখন সম্মিলিতভাবে প্রচেষ্টা করব, তখন ইনশাল্লাহ আপনাদের জার্নিটা অনেক সহজ হয়ে যাবে। আশা রাখি আপনারা আমাদের সাথে চলবেন।
ইনশাআল্লাহ। ঠিক আছে। সামনের ভাইয়েরা আরো দিক নির্দেশনা দিবেন। হুম, তো আমরা যখন রেগুলার ভাবে ক্লাস শুরু করব তখন ইনশাল্লাহ ভালোভাবে আহ, সাক্ষাৎকার বা ভালোভাবে সবকিছুই বলে দেওয়া হবে আপনাদেরকে। আজকে জাস্ট শুধু মানে এমনি ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা বললাম আর কি। তো ঠিক আছে ইনশাল্লাহ। সালামু আলাইকুম। ধন্যবাদ রোহান ভাই। আপনার অনেক ব্যস্ততার মাঝেও আজকে যেহেতু সময় দিয়েছেন এই জন্য। রোহান ভাই অনেক ব্যস্ত ছিল, তারপরও ভাই আমাদেরকে সময় দিল। ইনশাল্লাহ এরপরেই যে টপিকটা আপনাদের ক্লাস হবে, আপনারা ভাইকে পাবেন হয়তো বা আপনাদের সাথে। আপনাদের আমাদের এরপরে একটা সিলেক্টেড টপিক যেটা আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, গ্রুপে রুটিন অনুসারে ভাই আপনাদের সাথে ক্লাসে থাকবে। তো এখন আমাদের সাথে আছে সাইদুল। সাইদুল সংক্ষেপে কিছু কথা বলবেন। আমরা, কারণ আমরা আজকে একটু হলেও পড়াতে চাই, কিছু ক্লাস নিতে চাই, ওই জন্য খুব সংক্ষেপে পারি আমরা শেষ করবো আর কি। সালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ। আজকে আহ, আমরা মূলত এই যে আজকে কোর্স ওরিয়েন্টেশন ক্লাস, এটা মূলত আমাদের আরো প্রায় সাড়ে 3 মাস আগে আমরা একটা প্ল্যান পরিকল্পনা নিয়ে আগাচ্ছিলাম, যেটা আজকে বাস্তবে প্রতিফলন হতে যাচ্ছে। আমরা মূলত আহ, যে বর্তমানে চাকরির যে প্রতিযোগিতা, সেটা যে এখন আর খুব সহজ নাই। আহ, প্রচুর প্রতিযোগিতা হচ্ছে, প্রচুর প্রতিযোগীও মাঠে নামছে, এবং আমরা চাচ্ছি আর কি এই প্রতিযোগিতায় টিকে থাকা, প্লাস হলো আমাদের মনোবল হারানো। কারণ গ্রাজুয়েশন শেষ করার পরে একটা সময় আসলে কিছু সময় পার হওয়ার পরে অনেকে আমরা মনোবল হারাই ফেলি। সেটা যদি আহ কারো নিতে থাকতে পারি, অর্থাৎ কোনো মেন্টরস থাকে, দিক নির্দেশক থাকে, তাদের সাথে থাকাটাই হলো মূল বিষয় আমাদের। আমার যখন জব হয়, আহ, বলা চলে আরো 3.5 মাস আগে, তখন থেকে বা এর আগেও হয়তো অনেক ছোট ভাইরা আমাকে ফোন দিত যে ভাই কি করলে বেটার হবে, কিভাবে পড়াশোনা করলে বেটার হবে। তো এটাকে আমরা যদি এভাবে আর কি নিয়ে আসলাম, যে আসলে হয়তো একজনকে দুইজনকে দেওয়া সম্ভব, কিন্তু এভাবে আমরা ম্যাক্সিমাম যারা হয়তো বা আমার কাছে আসতে চায় বা আমাদের কাছে আসতে চায় তাদেরকে দেওয়া সম্ভব। তো এটার জন্য আর কি এই প্ল্যাটফর্মটা নিয়ে আসা, আর এটাকে আমরা একটু ভিন্ন আঙ্গিক, অর্থাৎ বর্তমান এই যে এর আগে রোহান ভাই বললেন যে প্রশ্নের ধরন এবং প্রশ্নগুলো আসলে কিভাবে কোথা থেকে আসে, এগুলোই আর কি আমরা চাচ্ছিলাম যে খুব সহজভাবে, যাতে করে স্টুডেন্ট অন্তত পক্ষে পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন থেকে হতাশ না হয় যে আমরা এই জিনিসটা পড়ি নাই বা পরে আসি নাই, বা আমাদের আগে যে জিনিসগুলো দেখা হয়নি, তো সেটা যেন না হয়। অর্থাৎ ম্যাক্সিমাম আমরা কমন পেতে পারি, সেটার লক্ষ্যে আমরা আসলে এই কোর্সটার মূল আহ, বিষয়টা আসলে আমরা চেষ্টা করব। আরেকটা বিষয় হলো আম, আমাদেরকে আসলে একটু বিষয়টা এরকমের যে আমরা আসলে এটা নতুন ভাবে একটা ব্যাচ শুরু করতেছি। আমাদের আসলে আগে যে এক্সপিরিয়েন্স আছে এরকম একটাও না। আমরা চাচ্ছি আসলে ব্যাচটাকে খুব স্মুথলি এবং খুব ইফেক্টিভলি নেওয়ার জন্য। এ কারণে হয়তো আহ দু একটা এদিক সেদিক হতে পারে। এ কারণে প্রথমে আমি একটু বলে নিয়ে রাখি যে আমাদের সেটা আসলে আহ, না ভেঙে পড়ে, মানে না হাল ছেড়ে আসলে সেটাকে ভালোভাবে দেখায় চেষ্টা করবেন। আমরা চাচ্ছি যে আসলে খুব খুব ভালোভাবে এবং যে প্রশ্নগুলো আসলে পরীক্ষা আসার মতো সেগুলোই আমরা দেখানোর জন্য আসলে সব বিষয় পড়ানো, এই যে 4.5 বা 4 বছরের যে একটা দীর্ঘ পথ, সেটা তো আর 6 মাস বা 3 মাসে শেষ করা সম্ভব না। তবে আমাদের এখান থেকে যে গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসা সম্ভব সেই প্রশ্নগুলাই আমরা দেখবো বা চেষ্টা করবো আর কি সেগুলো সলভ করার জন্য। আরেকটা বিষয় হলো আমাদের গ্রুপ আছে দুটা, একটা হলো হোয়াটসঅ্যাপ গ্রুপ, একটা হলো ফেসবুক গ্রুপ। ফেসবুক গ্রুপে আমাদের মূলত হলো যে ক্লাসগুলো, সেগুলো আমরা রেকর্ড করে রাখবো। পরবর্তীতে
যা অনেকে হয়তো ক্লাসটা করতে পারবে না, বিভিন্ন ব্যস্ততা থাকবে বা বিভিন্ন প্রবলেমে থাকার কারণে, সেটা হয়তো ওই ফেসবুক গ্রুপ থেকে সে সহজেই পরবর্তীতে দেখে নিতে পারবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের বিভিন্ন সমস্যা, সেই সমস্যা আর জন্য সরাসরি আর কি আপনার প্রশ্ন করতে পারবেন, এবং সেই সমস্যা সমাধানের জন্য আমরা আছি। এবং সবাই প্রত্যেকে আপনারা যারা আছেন প্রত্যেকেই চেষ্টা করবেন সেটা সলভ করার জন্য। যেমন পড়াশোনা রিলেটেড হলে আপনি পারবেন, অন্য অন্য একজন পারলো না, সেটা যদি গ্রুপে শেয়ার করে সেটা আপনারা নিজেরাও সমাধান করে দিতে পারবেন, এবং আমরা তো আছি, আমরা ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করবো। আর আরেকটা হলো গুগল ড্রাইভ, যেখানে হয়তো আমরা এই যে লেকচার গুলো দিব সেগুলো আসলে গুগল ড্রাইভে আপলোড করে দিব, সেটা আপনারা পেয়ে যাবেন। এবং অলরেডি অনেকে গুগল ড্রাইভ, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপে অ্যাড হয়েছে। আশা করি সবগুলোই আপনারা পেয়ে যাবেন, এবং আহ, আশা করি এই যে কোর্সটা একটা উত্তরোত্তর সাফল্য অর্জন করবে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সাইদুলকে। তো এখন মূলত আমরা আমাদের দুইজনের কথা শুনলাম। আমি আপনাদের যারা জয়েন করছেন বা আমাদের প্রতি বিশ্বাস রেখে আমাদের সাথে আছেন, এবং কি শুধু আমাদের ফেসবুক গ্রুপের যে আমরা প্রমোশনাল অ্যাড দিছি সেগুলো দেখে আমাদের উপর বিশ্বাস করে আমাদের সাথে যুক্ত হয়েছে, ওই জন্য তো আপনাদের ধন্যবাদ। পাশাপাশি আপনাদের কাছে এখন একটা রিকোয়েস্ট যে আপনারা একজন করে, শুধু আপনাদের নিজস্ব একজন একজন করে আপনাদের পরিচয়টা দিবেন। এটা আমাদের জন্য ভালো, আমরাও জানতে পারলাম। আর আমাদের দুইজনের সম্বন্ধে আপনারা অলরেডি জানছেন। আমি যেহেতু আজকে ক্লাসটা নিব, আমার সম্বন্ধে আমি তখনই বলবো বা ওই বিষয়গুলো নিয়ে তখন কথা বলবো। তো আমি, আপনারা যারা জয়েন করছেন, আমি রিকোয়েস্ট করব আপনারা একজন করে যদি নিজের পরিচয়, কোন ইউনিভার্সিটি থেকে আমাদের সাথে আছেন আর কোন জেলা থেকে বললে খুব ভালো হয়। তো যে কোনো একজন করে আপনারা আহ, একটু নিজের পরিচয় দেন, এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট। শোনা যাচ্ছে না? সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ সারোয়ার হোসেন সুমন, ইউরোপিয়ান ইউনিভার্সিটি, আর বাসা হচ্ছে দিনাজপুরে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আবির হাসান। আমি ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ডুয়েটের বর্তমান থার্ড ইয়ার রানিং স্টুডেন্ট। আমার বাসা হচ্ছে চাঁদপুর। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি নয়ন মোহাম্মদ। আমার ভার্সিটি আইইউবিএটি, গ্রাজুয়েশন কমপ্লিট করছি 2023-এ, এবং আমার বাসা হচ্ছে গাইবান্ধা। ধন্যবাদ। আব্দুল আহাদ, আপনি পরিচয় দেন, একজন একজন করে পরিচয় দিতে থাকেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল আহাদ। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। আর আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে গাইবান্ধা। সুমন শাহ ভাই। হ্যালো ভাই, আমি সুমেন শাহ। আমি 2023 সালে গ্রাজুয়েশন কমপ্লিট করছি রুয়েট থেকে। আমার বাসা হচ্ছে চাঁদপুর। তারপর 191088। আসসালামু আলাইকুম ভাই, আমি মোহাম্মদ আলামিন মল্লিক, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চতুর্থ বর্ষের রানিং। 191123। সালামু আলাইকুম ভাই, আমি ফিনোসিস ত্রিপুরা। আমি বুয়েটে বর্তমানে পরীক্ষা দেওয়া শেষ হয়েছে। আরিফিন আছেন আপনি? সালামু আলাইকুম, আমি আফরিন সুলতানা। আমি রুয়েট থেকে 2023 সালে পাশ করছি। ধন্যবাদ। আবির হোসেন, আরিফিন, দুর্জয়। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি ডুয়েটে থার্ড ইয়ার এক্সাম শেষ করলাম, রানিং আছে। আর বাসা রাজশাহী। আমার ইমদাদুল ভাই, আপনি আছেন? ভাই আসসালামু আলাইকুম। আমি ইমদাদুল ইসলাম। আহ, আমি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষ অধ্যয়নরত আছি। বাসা পটুয়াখালী। জয় সাহা। নমস্কার, আমি জয় শাহ, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থার্ড ইয়ার আছি, হোম ডিস্ট্রিক্ট পটুয়াখালী।
লিটন চন্দ্র রয়। নমস্কার, আমি লিটন চন্দ্র রায়। আমি বাইরের দেশ থেকে একটা ভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছি, লাভলি ভূষণ ইউনিভার্সিটি, পাঞ্জাব। আমি বর্তমানে গাজীপুরে আছি, এখন জবের প্রিপারেশনে আছি। জাকির ইসলাম। সালাম আলাইকুম ভাই, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, ডুয়েটে আছি, থার্ড ইয়ার, বাসা রংপুর। রাইসুল ইসলাম। রাইসুল ইসলাম ভাই আছেন? মুফতি মাহমুদ। জি, আপনার পরিচয় একটু দেন। আমি মোহাম্মদ মুফতি মাহমুদ। আমি আইইউবিটি থেকে বিএসসি করছি আর এই জব প্রিপারেশন নিচ্ছি। এই বর্তমানে মেসে আছি। রনি ভাই আছেন? রনি ভাই। শাহরিয়ার হোসেন সুমন ভাই আছেন? জি ভাই, আছি। ভাই, আপনার পরিচয়টা একটু। আমি তো পরিচয় সবার প্রথমেই দিছি ভাই। ও, সরি। রাকিব ভাই আছেন? রাকিব ভাই। আসসালামু আলাইকুম। আমি রাকিব মিয়া, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহ। রাসেল ভাই আছেন? জি, আসসালামু আলাইকুম। আমি রাকিবুল হাসান রাসেল, গ্রাজুয়েশন কমপ্লিট করছি ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। আর আমার হোম ডিস্ট্রিক্ট জামালপুর। রূপক আলম নাকি কি জানি ভাই, রূপক ভাই আছেন? জি, আসসালামু আলাইকুম। আমি রূপকুল আলম, গ্রাজুয়েশন কমপ্লিট করেছি ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে, হোম ডিস্ট্রিক্ট নেত্রকোনা। কেউ বাদ পড়লেন কিনা আসলে বুঝতেছি না। যদি কেউ বাদ পড়ে থাকেন একটু কাইন্ডলি পরিচয়টা দেন। আমরা ক্লাস শুরু করব, যেহেতু আমাদের সময় অলরেডি আধা ঘন্টা শেষের দিকে। আমরা 1 ঘন্টা হলো আজকে ক্লাস নিব আর কি। না থাকলে আমাদের সামনে এখন তাহলে শ্রীউজ্জ্বল কুমার আছেন, যিনি বর্তমান সিলেট গ্যাসে আছেন এবং পানি ওয়াটার বোর্ডেও রিকমেন্ডেড। উজ্জ্বল দাদাকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি, খুব সংক্ষেপে ছোট করে। আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আজকে আমাদের এই অনলাইন ছোট্ট আয়োজনে উপস্থিত আছে আমাদের রেডিমিক্স কংক্রিটের শিক্ষক মন্ডলীগণ, এবং সেই সাথে উপস্থিত আছে আমাদের সরকারি চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা। সবাইকে প্রথমে আমি যারা আমাদের এত যারা চাকরি প্রার্থী আছে তাদের সবাইকে আমি শুধুমাত্র এইটুকুই বলবো যে আপনারা এই মুহূর্তের জন্য একটা রাইট ডিসিশন এই জন্য নিছেন, কারণ হচ্ছে যারা আমি দেখলাম যে অনেকে আছেন যে যারা স্টুডেন্ট অবস্থায়, এবং দেখলাম যে কিছু কিছু আছে যারা গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে। আর ভাই, শুরুতে রোহান ভাই একটা কথা বলছে যে আমরা কি পড়বো এটা ডিসিশন নিতেই কিন্তু আমাদের সময় লাগে। আমি নিজের দিক দিয়ে দেখবো যে আমার প্রথম 2 থেকে 3 মাস এখানে আমার ডিলে হয়েছে সিলেবাসটা বুঝতেই। তো সেই দিক দিয়ে আপনারা একটা প্রপার গাইডলাইনে আসছেন। আর আমি রেডিমিক্স এর পক্ষ থেকে শুধু এইটুকুই বলবো যে আপনারা যেটুকু বিশ্বাস নিয়ে বা যেটুকু আশা নিয়ে আমাদের কাছে আসছেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব এতটুকু দেওয়ার জন্য, এবং সেই সাথে আমরা আশা রাখি আপনারা আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবেন, এবং আমরা চাই আপনি এবং আপনার পরিবার হাসি মুখ উজ্জ্বলিত হোক এবং আপনারা আপনাদের জীবন সুন্দর করতে পারেন। সবাইকে ধন্যবাদ, দেখা হবে ক্লাসে, সমস্যা নেই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ উজ্জ্বল দাকে। সর্বশেষ আমাদের সামনে এখন আবু হেনা ভাই কি আছেন?
এখন আমাদের সামনে অল্প করে কিছু বলবে মুকসিদুর রহমান ভাই। উনি অনেক ভালো শিক্ষক, অনেক ভালো বোঝাতে পারেন আর কি। আমি পার্সোনালি ওনার সাথে অনেক পড়াশোনা করছি। তো ভাই কিছু বলেন আমাদের সামনে। আসসালামু আলাইকুম, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আশা করি সবাই ভালো আছেন। রেডিমিক্স জব কেয়ারে আপনাদের সবাইকে স্বাগতম। মোটামুটি সবাই বেসিক কথাগুলি বলে ফেলছে, তারপর আমি দুই একটা কথা অ্যাড করি। সেটা হচ্ছে যে আমরা গ্রাজুয়েশনে যে সিলেবাসটা কমপ্লিট করি সেটা কিন্তু অনেক বড় সিলেবাস। আর যতগুলি টপিকস পড়ানো হয় সবগুলি টপিকস কিন্তু পরীক্ষায় আসে না। তো আসলে কোন কোন টপিকস গুলো আসে কোনগুলি আসে না এটাকে আমাদের প্রথমে শর্ট আউট করে ফেলতে হবে, এবং এটা আমরা যত দ্রুত শর্ট আউট করে ফেলতে পারবো আমার মনে হয় চাকরি পাওয়ার ক্ষেত্রে সেটা অনেক হেল্পফুল হবে। এবং যেগুলো খুবই ইম্পর্টেন্ট টপিকস, যেগুলোকে আমরা শর্ট আউট করে আলাদা করে ফেললাম, এগুলোকে যদি আমরা বারবার একটু রিভিশনের মধ্যে নিয়ে আসি, এবং আমি তো মনে করি এটা একটা নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম। বড় ভাই ছোট ভাই আমরা এখানে কেউ টিচার স্টুডেন্ট না। তো আসলে যার যা নলেজ আছে, দেখা যায় যে কারো দুই বছর 3 বছর বা এই জব জার্নির ক্ষেত্রে যে যে প্রবলেম গুলি ফেস করছে, এগুলো যেন আপনারা সামনের দিকে ফেস না করেন সেগুলোই কিন্তু শেয়ারিং হবে এখানে। এবং এমন না যে আমাদের গ্রাজুয়েশনে যা পড়ানো হয়েছে তার বাইরে খুব বেশি পড়ানো হবে, এবং ওগুলোই পড়ানো হবে, কিন্তু ওই যে বললাম শর্ট আউট করে নিয়ে যেগুলি ইম্পর্টেন্ট টপিক সেগুলি সাধারণত দেখা যাবে যে বারবার আমরা কি করবো, ওগুলো ঘষা মাজা করবো। এখন প্রিভিয়াস যদি কোশ্চেন গুলো আমরা অ্যানালাইসিস করি, দেখা যাবে যে 18, 19, 20, 21 এগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে রিপিটেড কোশ্চেন অনেক পাই। কিন্তু বর্তমানে এই যে রিসেন্ট যেগুলো পরীক্ষা হয়েছে এগুলো কিন্তু রিপিটেড কোশ্চেন খুব বেশি নাই। হ্যাঁ, 20 ও 30%। আগে দেখা যাবে 70-80% রিপিটেড কোশ্চেন পাওয়া গেছে, কিন্তু বর্তমানে নাই। তাহলে নতুন যে টপিক গুলো আসে সেগুলো কি গ্রাজুয়েশনে যা পড়ছি তার বাইরে? তার বাইরে না, ওই ওর মধ্যেই, কিন্তু ওগুলা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল না। বা প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করে দেখা গেছে যে ওগুলা খুব বেশি আসে না, যার কারণে ওগুলো পড়ানো হয় না। কিন্তু বর্তমানে ওই টপিকস গুলো এখন আমাদের পড়তে হবে, তবে ওই টপিকস গুলো খুব বেশি না। হ্যাঁ, অল্প কিছু টপিকস। তো ওগুলো আশা করি সেগুলো যে সামনে যে ক্লাসগুলি হবে সেগুলো ওগুলো পড়ানো হবে। তো আশা করি এই যে সামনে যে পরীক্ষাগুলি আছে, হ্যাঁ, যেগুলো বর্তমান দেশের যে অবস্থা কি বলে সরকার পরিবর্তনের পর আমাদের যে অর্থনৈতিক অবস্থা, যার কারণে খুব বেশি সার্কুলার এখন নাই। তবে আমরা এটাও আমাদের একটা ভালো সুযোগ যে আমরা একটা সময় পাচ্ছি, সামনে হয়তো স্বাভাবিক হলে সার্কুলার বাড়বে বা হ্যাঁ অনেকগুলি সার্কুলার আসবে। সেক্ষেত্রে আমাদের একটা ভালো অপরচুনিটি পাচ্ছি যে এই সময়টা আমরা কাজে লাগাতে পারবো, এবং জব প্রিপারেশনের জন্য আমি মনে করি এটা একটা খুব ভালো প্ল্যাটফর্ম। হ্যাঁ, এই প্ল্যাটফর্মটাকে যদি আমরা প্রপারলি ইউজ করতে পারি, শুধু আমরা ক্লাস করলেই হবে না, সেগুলো রেগুলার পড়াগুলো রেগুলার তুলতে হবে। হ্যাঁ, যেভাবে গাইডলাইন দেয় সেভাবে যদি আমরা ফলো করি, ইনশাল্লাহ আমরা একটা ভালো ফলাফল সামনে পাবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। সবার সাফল্য কামনা করতেছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। আহ, এখন চাইলে যারা আমাদের টিচার প্যানেলে আছেন তারা চাইলে লিভ নিতে পারেন। তো আর থাকতে চাইলে অবশ্যই good। আমরা আজকে আমাদের যে ক্লাসের মূল টপিক আমরা এখন সেই টপিকে যাবো। আমরা জানি যে আজকে আমাদের এনভায়রনমেন্টের হচ্ছে প্রথম ক্লাস। তো আমরা এটা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। ক্লাসের মাঝে মাঝে আমি আমার সম্বন্ধে বলবো, সমস্যা নেই। তো মূলত মূল ফোকাস হচ্ছে আমরা আমাদের সিলেবাসটা অন টাইমে শেষ করা, যাতে আপনাদেরও কোনো ভোগান্তি না হয় বা আমাদেরও কোনো ভোগান্তি না হয়। সেজন্য আমরা চাচ্ছি যে আজকে যে কোনো মূল্য হোক আমাদের ক্লাসটা শুরু হয়ে যাক, আমরা ক্লাসটা যেন করতে পারি। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন। আমি যে স্ক্রিনটা শেয়ার করছি আপনার সাথে, এটাকে দেখা যাচ্ছে কিনা? জি, দেখতে পাচ্ছি। ধন্যবাদ। তো আজকে মূলত আমরা এনভায়রনমেন্টের একদম প্রথম যে টপিকটা আছে সেই টপিকটা নিয়ে আলোচনা করব। আমাদের টপিকের প্রথমেই যে জিনিসগুলো আছে সেটা আমরা জানি যে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা, এনভায়রনমেন্ট নিয়ে ইন্ট্রোডাক্টরি যে কথাবার্তাগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা দেখবো এখন। আর আমি হচ্ছি মোহাম্মদ হামিদুর রহমান। আমি আপাতত বিএফএফএল এ কর্মরত আছি। এর আগে আমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে 1 বছর লেকচারার হিসেবে ছিলাম, পাশাপাশি ওয়াটার বোর্ডে রিকমেন্ডেড। আরো বেশ কয়েকটা
ভাইবা তিতাসে ভাইবা আছে। বাকরাবাদে আমি এবং সাইদুল ভাইবা দেইনি, যেহেতু আসলে আমাদের কাছে আহ, চাকরি হিসাবে ওয়াটার বোর্ডে চাকরিটা বেশি পছন্দনীয় ছিল সেই জন্য। আর যেহেতু আমি নিজে এখন একটা কোম্পানি লিমিটেডে আছি, আবার কোম্পানি লিমিটেডে যাওয়ার ইচ্ছা নাই, সেই জন্য মূলত আর এই ভাইবা গুলো দেওয়া হয় নাই। আর ওয়াসাতে হয়তো বা আপনাদের মাঝে কেউ থাকতে পারেন যারা ওয়াসাতে ভাইবা দিচ্ছেন। আপনারা জানেন যে প্রায় নিয়োগটাই বাতিলের দিকে চলে যাচ্ছে। আমি যতটুকু শুনছি লাস্ট আমাদের ভাইবা গ্রুপে বা বিভিন্ন গ্রুপে যে কথাগুলো হয়েছে, শোনা গেছে যে ওয়াসা আবার নতুন করে নিয়োগ দিবে। আমাদের 26টা পোস্টের জন্য নিয়োগ ছিল, এখন এরপরে 30টা করে নিয়োগ দিবে। এখন এই মাঝখানে তৃতীয় পক্ষ যারা আছে, যারা চেষ্টা করতেছে এই নিয়োগটা বাতিল করে দেওয়ার, বাতিল করে তারা ওটাতে প্রমোশন নিয়ে নেবে। এখন নতুন এমডি যিনি হলো নতুন করে, উনি যদি এই সুযোগটা না দেয় তাহলে হয়তো বা ওয়াসার এই নিয়োগটা আবার রিপিটেড হতে পারে। তো আসার জন্য তো প্রিলির বিষয়টা আপনাদের অনেকের অবগত আছে কিভাবে হয়। পাশাপাশি হচ্ছে রিটেনের জন্য তো বুয়েট প্যাটার্নে বুয়েটের পরীক্ষা হয়, ওয়াটার রিলেটেড প্রশ্নগুলো বেশি থাকে। ইনশাল্লাহ আমরা এগুলো সবই আস্তে আস্তে কভার করব, এবং কি আমরা চেষ্টা করব যাতে আহ, যতটুকু ইম্পর্টেন্ট, যেটুকু আমাদের পড়া একান্তই দরকার, না পড়লেই হয় না, সেগুলো সবই দেওয়ার। আর একটা জিনিস বলে রাখা ভালো যে আসলে আমরাও তো স্টুডেন্ট বা কেবল জবে ঢুকছি আর কি। আমরাও 1-1.5 বছর যদিও আমি আসলে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করার 15 দিন পরে আমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জয়েন করি। বেশি দিন হয়তো বেকার ছিলাম না, কিন্তু তারপরও পড়াশোনাটা যেটুকু সময় পাইছি পড়াশোনাটা করছি। তো এখন আমি এইটুকু বিশ্বাস করি, যদি কারো প্রচেষ্টার মধ্যে সততা থাকে এবং শেষ পর্যন্ত লেগে থাকতে পারে, তাহলে পিছপা হইতে হয় না আর কি। তো আপনারা যারা এক মিনিট, আপনারা যারা জয়েন করছেন আমাদের সাথে, আশা করি আমাদের যতটুকু জানা আছে এবং যা জানা নেই সেটাও তো দেওয়ার চেষ্টা করব। এবং কি ক্লাসে মধ্যে যদি কোনো জিনিস এমনও হয় যে যেটা হয়তো আমি আপনাদেরকে দিতে পারতেছি না, বা আপনাদের মনে হচ্ছে এটা দেওয়া উচিত ছিল, আপনারা অবশ্যই ভাই হিসাবেই ট্রিট করে আমাকে পরামর্শ দিবেন যে ভাই এটা হলে ভালো হতো বা এইভাবে করলে ভালো হতো। আমরা সব সময় চেষ্টা করব যেভাবে আপনাদের ভালো হয়, যেভাবে ক্লাসগুলো নিলে আপনাদের জন্য বেটার কিছু আপনারা অ্যাচিভ করতে পারেন সেভাবে ক্লাস নেওয়ার। তো আমাদের আজকে ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং অর্থাৎ আমাদের যে ইনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং আছে, এটার বলতে পারি ফার্স্ট চ্যাপ্টার আর কি। তো এই চ্যাপ্টারে আমাদের তেমন ম্যাথমেটিক্যাল কিছুই নেই, শুধু যা আছে থিওরি। এই থিওরিগুলো মানে হালকা একটু ধারণা দিব আমি, আর বাকিটা আপনারা পড়ে নেবেন। যে নোটটা আমরা আমাদের গ্রুপে ইনশাল্লাহ শেয়ার করে দিব, সেই গ্রুপ থেকে আপনারা করবেন। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় বা বুঝতে না পারেন, অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আমরা প্রয়োজনে আপনাদের জন্য সলভিং ক্লাস থাকবে সব সময়। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপ আপনাদের জন্য ওপেন। যে কোনো প্রবলেম হলে যে কোনো ভাবে সেটা মেসেজের মাধ্যমে হোক অথবা চাইলে ফোন দিয়েও আপনারা টাইম বের করে নিয়ে আমাদের সাথে সলভ করে নিতে পারবেন। তো যাই হোক, প্রথমে যেটা আছে আমাদের ইনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। ইনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংটা কি আসলে সেটা আমরা সবাই জানি, এটা একটা ব্রাঞ্চ। মূলত এটা কয়েকটা বিষয়ের উপর ফোকাস করে, যেমন হচ্ছে প্রোটেক্টিং অ্যান্ড ইমপ্রুভিং দ্য নেচার অফ এনভায়রনমেন্ট, ইনক্লুডিং এয়ার, ওয়াটার, সয়েল। মানে এক কথায় আমাদের নেচারের মধ্যে যেগুলো ছাড়া আসলে আমাদের সার্ভাইভ করা সম্ভবই নয়, এই বিষয়গুলোতেই মূলত আমাদের মূলত ইনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংটা কাজ করে। আপনারা যদি একটু খেয়াল করেন যে এখানে বলে দিচ্ছে, আমাদের এখানে এয়ারের কথা বলা হয়েছে, ওয়াটারের কথা বলা হয়েছে, হ্যাঁ, এবং কি আমাদের হচ্ছে সয়েলের কথা বলা হয়েছে। অর্থাৎ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি এসেনশিয়াল যে জিনিস এবং মৌলিক যে জিনিসগুলো, যেগুলো ছাড়া পৃথিবী কল্পনাই করা যায় না, সেই বিষয়গুলোতে আমাদের এখানে বলে দেওয়া আছে। রেফারেন্স বুক, আমরা হচ্ছে আজিজ স্যারের বইটা থেকে, আর আরেকটা বই আছে, আমি রেফারেন্স বুকের নামগুলো আপনাদেরকে দিয়ে দেবো, সমস্যা নেই, যারা রেফারেন্স বুকের নাম জানতে চাচ্ছেন। তো এই মূলত আমাদের ইনভারমেন্টাল ইঞ্জিনিয়ারিংটা মূলত এই কয়েকটা বিষয়ের উপরেই কাজ করে। আপনারা জাস্ট এই থিওরিটা তেমন একটা ইম্পর্টেন্ট না, জাস্ট এমনি জানতে পারেন যে ইনভারমেন্টাল ইঞ্জিনিয়ারিংটা কি এবং কি কি বিষয় নিয়ে আসলে কাজ করে আমাদের ইনভারমেন্ট। এবং এখানে বলছে কি এরিয়াস অফ ইনভারমেন্টাল ইঞ্জিনিয়ারিং ইনক্লুডেড, কোন কোন এরিয়াগুলো হচ্ছে আমাদের ইনভারমেন্টাল ইঞ্জিনিয়ারিং সাথে ইনক্লুডেড আছে সেই বিষয়গুলো বলা হয়েছে এখানে, যেমন ওয়াটার ট্রিটমেন্ট এন্ড ম্যানেজমেন্ট, এয়ার কোয়ালিটি কন্ট্রোল,
সয়েল রিমিডিয়েশন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এই বিষয়গুলোতে মূলত আমাদের যে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর যে পর্শনটা বা কি এরিয়া, সেই কি এরিয়া হিসেবে আমরা মূলত এই কয়েকটা পয়েন্টকে বেশি গুরুত্ব দিয়ে দিই। তো মূলত এখানে বলা হয়েছে, পরে যে প্রশ্নটা আছে সেটা বলতেছে আমাদের যে ইম্পর্টেন্ট এনভায়রনমেন্টাল ইস্যুস, কোন ইস্যুগুলো আছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এনভায়রনমেন্টের মধ্যে, আমরা এখানে দেখতেছি যেমন আছে। অর্থাৎ আমরা যে বিষয়গুলোকে বর্তমান সবচেয়ে বেশি পলিউটেন্ট করতেছি বা পলিউশনের মাধ্যমে প্রায় ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, এই বিষয়গুলোর মধ্যে যেমন আছে এয়ার, ওয়াটার পলিউশন, সয়েল কন্টামিনেশন, ক্লাইমেট চেঞ্জ, ডিফরেস্টেশন। এই যে কয়েকটা 9টা 10টা বা 15টা পয়েন্ট আছে, প্লাস্টিক পলিউশন থেকে একটা এয়ার পলিউশন থেকে প্লাস্টিক পলিউশন পর্যন্ত, এইগুলাই মূলত হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট এনভায়রনমেন্টাল যে ইস্যুগুলো আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে আমাদের এইগুলো। এখন পরে আসেন আমাদের যে থিওরিটা আরেকটা আছে, সেটা হচ্ছে কি হোলসাম ওয়াটার। হোলসাম ওয়াটার মানে কি, আমরা আমাদের বেঁচে থাকার জন্য ক্লিন, সেফ এবং সুইটেবল যে ওয়াটারটা আমরা ব্যবহার করে থাকি হিউম্যান কনজাম্পশনের জন্য, সেটাকে মূলত আমাদের হোলসাম ওয়াটার বলা হয়ে থাকে। যেটা গ্রহণের ফলে আমাদের কোনো ধরনের হেলথ রিস্ক থাকবে না, এটাই হোলসাম ওয়াটার বলে আমরা আহ, বুঝে থাকি। এবং হোলসাম ওয়াটারে আসলে কি কি ক্যারেক্টার থাকতে হবে, এখানে বলছে সেফ ফর ড্রিঙ্কিং হতে হবে, ফ্রি ফর প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, ভাইরাস অ্যান্ড প্যারাসাইটের কথা বলা হয়েছে, লো লেভেল অফ হার্মফুল কেমিক্যাল যেমন হচ্ছে লেড, আর্সেনিক। হ্যাঁ, যেমন আমাদের বাংলাদেশে আর্সেনিকের মাত্রাটা একটু বেশি আমরা জানি, তো এগুলো আসলে কম থাকতে হবে। তারপর হচ্ছে কি প্লেসেন্ট টেস্ট, স্মেল অ্যান্ড অ্যাপারেন্সি। তারপর এখানে বলছে পিএইচ লেভেলের কথাটা বলা হয়েছে। হ্যাঁ, এডুকেট মিনারেল কন্টেন্ট, যেগুলো আমাদের শরীরের জন্য উপকারী মিনারেল, সেই মিনারেল গুলো অবশ্যই আমাদের পানিতে থাকতে হবে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই জিনিসগুলো আমাদের মিনারেল থাকতে হবে। এখন আসেন ডিস্টিল ওয়াটার। ডিস্টিল ওয়াটার আমরা যারা গ্রাজুয়েশন করতেছি বা যারা কমপ্লিট করে ফেলছি সবাই চিনি যে ল্যাবে, কেমিস্ট্রি ল্যাবে ডিস্টিল ওয়াটার ব্যবহার করা হয়ে থাকে। আসলে যে পানিটাতে আসলে কোনো ধরনের মিনারেল ইম্পিউরিটিস কিছুই থাকে না, আসলে এটা পানযোগ্য পানি না বা ড্রিঙ্কেবল ওয়াটার না। এটাই হচ্ছে আমাদের ডিস্টিল ওয়াটার। সেটা ল্যাবে বিভিন্ন আহ, যন্ত্রপাতি আমাদের আহ, পরিষ্কার করা এবং বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন গুলো সম্পন্ন করার জন্য আমাদের ডিস্টিল ওয়াটারটা ব্যবহার করা হয়ে থাকে। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা বিসিএস এর পাশাপাশি আমার কাছে মনে হয় যে বাকি যে সেক্টর গুলো আছে, বাকি সেক্টর গুলোকে এই প্রশ্নটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। তো এই প্রশ্নটার মধ্যে যেটা বলছে যে পোর্টেবল এবং প্যালেটেবল ওয়াটার কি, এবং আপনাকে যদি চয়েস করতে দেওয়া হয় তাহলে ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে আপনি কোনটা চয়েস করবেন। তো এখানে বলছে কি আমাদের পোর্টেবল ওয়াটার যেটা, এটা বলছে যে আমাদের সেফ ফর ড্রিঙ্ক, ফ্রি ফ্রম হার্মফুল কন্টামিনেটস এন্ড সাচ এস ব্যাকটেরিয়া, ভাইরাস এন্ড কেমিক্যালস এন্ড পোলুটেন্টস। তো আমাদের এইগুলো ফ্রি থাকবে, এগুলো থাকা যাবে না। তো তারপরে এখানে এর ক্যারেক্টার সম্বন্ধে কিছু কথা বলা হয়েছে, যে আমাদের মিট দ্য হেলথ এন্ড সেফটি স্ট্যান্ডার্ড ফর হিউম্যান কনজাম্পশন। পাশাপাশি বলছে ফ্রি ফ্রম প্যাথোজেন এন্ড টক্সিক সাবস্টেন্স, মে অর মে নট গুড টেস্ট বাট ইট ইজ সেফ ফর ড্রিঙ্ক। তাহলে এক কথায় আমরা যেটা বলতেছি যে এখানে পোর্টেবল ওয়াটার বলতে আমরা যেটাকে বলতেছি, যেটা হচ্ছে ড্রিঙ্কেবল এবং স্বাস্থ্যের জন্য উপকারী, এবং এটা পান করলে কোনো ধরনের প্যাথোজেনিক ব্যাকটেরিয়া এবং টক্সিক সাবস্টেন্স থাকার সম্ভাবনা নেই, সেটাকে আমরা মূলত পোর্টেবল ওয়াটার বলতেছি। আর প্যালাটেবল ওয়াটার বলতে আমরা বুঝতেছি যেটার পানির মধ্যে স্বাদ আছে, উইথ নো আনডিজারেবল ফ্লেভার, ওডার অ্যান্ড কালার। এখানে কি ক্যারেক্টার বলছে, আমাদের এখানে কি টেস্ট, স্মেল এবং অ্যাপারেন্স থাকবে। মে অর মে নট বি সেফ ফর স্ট্যান্ডার্ড ফর ড্রিঙ্কিং, মানে এইখানে কিছু কিছু মিনারেল বা থেকে যায় বা রেখে দেওয়ার চেষ্টা করা হয়, যেগুলো আসলে আমাদের আমরা যখন টেস্ট করি আমরা বুঝতে পারি না এটা আসলে হার্মফুল কিনা, ফলে এই ধরনের মিনারেল গুলো আমাদের বডিতে গিয়ে পরে ইফেক্ট বা ক্ষতিও করতে পারে। তো এই জন্য এখানে বলছে যে আমরা যদি এই দুটা পানিকে কল্পনা করি, তাহলে সবচেয়ে আমাদের ড্রিঙ্কেবল ওয়াটার হচ্ছে মূলত পোর্টেবল ওয়াটার। কেন? বিকজ এটা হচ্ছে আমাদের ইট ইনশিওর দ্যাট দ্য ওয়াটার ইজ ফ্রি ফ্রম হার্মফুল সাবস্টেন্স অ্যান্ড প্যাথোজেনিক দ্যাট ক্যান কজ ইলনেস আর কি। যে আমাদের এইটা ইনশিওর করে যে এই জিনিসগুলো আমাদের নাই, কি কি নাই, কোনো আমাদের হার্মফুল যে সাবস্টেন্স গুলো আছে সেগুলো থাকবে না, এবং কি আমার প্যাথোজেনিক ব্যাকটেরিয়া আছে যেগুলো, সেগুলো এখানে থাকবে না। তো এখন আসেন আমাদের পরে যেটা আছে, ডেফিনেশন অফ ওয়াটার সাপ্লাই সিস্টেম। ওয়াটার সাপ্লাই সিস্টেম বলতে কি, একটা পাইপ নেটওয়ার্কের মাধ্যমে যে কনজিউমার গুলো আছে, এই কনজিউমার গুলোর মধ্যে পানি সাপ্লাই করাটাই মূলত হচ্ছে আমাদের ওয়াটার সাপ্লাই সিস্টেম। এই ওয়াটার সাপ্লাই সিস্টেমের মধ্যে সোর্স থেকে শুরু করে একদম কনজিউমারের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার এই সম্পূর্ণ ঘটনাটাকে মূলত আমাদের এই ওয়াটার সাপ্লাই সিস্টেমের মধ্যে আলোচনা করা হয়। তো এটা তো একটা বড় চ্যাপ্টার, আপনারা যখন পড়াশোনা করছেন দেখছেন, কিন্তু আসলে আমাদের সবকিছু তো দরকার নাই, আমাদের দরকার শুধু যেটুকু আমাদের চাকরির পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করছি।
তো প্রথমে বলছি ওয়াটার সাপ্লাই সিস্টেমের অবজেক্টটা কি আসলে, আমাদের বলছে কি অবজেক্টিভস গুলো যেটা দেওয়া আছে, টু সাপ্লাই ওয়াটার ইন এডিকুয়েট কোয়ান্টিটি, অর্থাৎ ধরেন যে আপনার ঢাকায় 1 কোটি মানুষ বসবাস করে এবং প্রতিদিন আপনার ধরেন যে 500 কোটি লিটার পানির প্রয়োজন, কিন্তু আপনি যে সোর্স গুলা থেকে পানি সংরক্ষণ করতেছেন, ট্রিটমেন্ট করে ডিস্ট্রিবিউশন সিস্টেমে দিচ্ছেন, সেইখানে আপনার যতটুকু চাহিদা তার থেকে কম পরিমাণের পানি আপনি সাপ্লাই দিতে পারতেছেন। তো এইরকম যদি একটা ওয়াটার সাপ্লাই সিস্টেম থাকে তাহলে কিন্তু এটা একটা জনভোগান্তির বিষয় হয়ে দাঁড়ায়। তো আমাকে অবশ্যই ইনশিওর করতে হবে আমি যে এরিয়ার জন্য ওয়াটার সাপ্লাই সিস্টেমটা তৈরি করতেছি সেই এরিয়া যেন যথেষ্ট পরিমাণের পানি থাকে, যাতে কনজিউমারের যখন পিক ডিমান্ড, এই পিক ডিমান্ডে যেন সে তার প্রয়োজনীয় পানিটুকু পায়। যেমন আমরা অফিসে সকালে যাওয়ার সময় একটা পিক ডিমান্ড পাওয়া যায়, বিকালে অফিস থেকে আসার পর একটা পিক ডিমান্ড পাওয়া যায়, এই সময়গুলোতে যদি পানি না থাকে তাহলে এটা চরম একটা ভোগান্তির বিষয় হয়ে থাকে। তারপর যে ওয়াটারটা আমরা সাপ্লাই করব সেটা অবশ্যই সেফ এবং হোলসাম ওয়াটার হতে হবে। হোলসাম সম্বন্ধে আমরা একটু আগে দেখে আসলাম তার ক্যারেক্টার গুলো কি থাকবে। ওই হোলসামের যে ক্যারেক্টার গুলো আছে, ক্যারেক্টার বিদ্যমান আছে এরকম পানি আমাদের আসলে সাপ্লাই করতে হবে, টু মেক ওয়াটার ইজিলি অ্যাভেলেবল টু দ্য কনজিউমার, যাতে কনজিউমার সহজেই এই পানিটা পায়, সেই সিস্টেমটাও আমাদের করতে হবে। এখন আপনি ওয়াটার সাপ্লাই সিস্টেম করলেন আমার বাসায় এখানে, এখান থেকে আধা 1 কিলোমিটার দূরে গিয়ে আমার পানি যদি আনতে হয়, তাহলে তো আসলে ওই ওয়াটার সিস্টেমের কোনো প্রয়োজনই নাই, কারণ এটা অনেক বড় ভোগান্তির ব্যাপার। তো ওই জন্য আমাদের যে ওয়াটার সাপ্লাই সিস্টেম গুলো ঢাকায় করা হচ্ছে, আপনারা দেখছেন যে প্রত্যেকটা বাড়িতেই হচ্ছে কি আমাদের হচ্ছে আন্ডারগ্রাউন্ডে হচ্ছে সেপটিক ট্যাঙ্ক থাকে, সেখানে পানি রিজার্ভ করা হয়, পরে ওটা হচ্ছে আবার মানে ছাদের উপরে যে ট্যাঙ্ক থাকে, হাইড্রেস ট্যাঙ্ক গুলোতে, ওগুলাতে আমাদের মূলত পানিটাকে সাপ্লাই করে তারপর হচ্ছে আমাদের গ্র্যাভিটি ফোর্সের মাধ্যমে নিচে নিয়ে আসা হয়। তো এখন এখানে বলছে যে ওয়াটার সাপ্লাই সিস্টেমের এই একটা প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় আসছে, আপনারা দেখতেছেন। এই চিত্রটা একটু আগে প্র্যাকটিস করবেন, যে এই প্রশ্নটা হচ্ছে কি, ড্র দ্য ফ্লো ডায়াগ্রাম অফ এসেনশিয়াল এলিমেন্ট অফ এ ওয়াটার সাপ্লাই সিস্টেম, অর্থাৎ পুরো ওয়াটার সাপ্লাই সিস্টেমটাকে ছোট একটা চিত্রের মাধ্যমে আপনাকে প্রকাশ করতে হবে। এখানে কি কি থাকবে? সোর্স। সোর্সটা আসলে কি আমাদের দেখেন এখানে, আমরা যে সোর্সটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে মূলত একটা রিভার। এটা আমরা এখানে একটা রিভার দেখানোর চেষ্টা করছি। মূলত আমাদের বাংলাদেশে সোর্স হিসেবে কি ব্যবহার রিভার ব্যবহার করে অথবা আন্ডারগ্রাউন্ড ব্যবহার করা হয়। যখন ওয়াটার আমরা সোর্স হিসেবে নিয়ে থাকি অথবা রিভার ব্যবহার করে থাকি। এখন রিভার থেকে যে আপনি যদি এটা ড্রিঙ্কেবল ওয়াটারে রূপান্তরিত করতে চান, তাহলে অবশ্যই ওয়াটারটাকে ট্রিটমেন্ট করতে হলে আগে তো ট্রিটমেন্ট যে প্লান্ট আছে এই ট্রিটমেন্ট প্লান্টে ওয়াটারটাকে নিয়ে আসতে হবে। আপনারা অলরেডি জানেন আমাদের বাংলাদেশে 2 সিস্টেমে ওয়াটার ট্রিটমেন্ট করা হয়ে থাকে। একটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, যেটা হচ্ছে গ্র্যাভিটি ফোর্সের মাধ্যমে ওয়াটারটাকে সাপ্লাই নিয়ে আসা হয়, ওখানে কোনো প্রেশার ফোর্স থাকে না। গ্র্যাভিটি ফোর্সের মাধ্যমে আমাদের ট্রিটমেন্ট প্লান্টে আসে, সেখান থেকে আবার গ্র্যাভিটি ফোর্সের মাধ্যমে আমাদের যে আউটলেট আছে আউটলেটের মাধ্যমে আমাদের রিভারের মধ্যে চলে যায়। কিন্তু যেটা আমরা হচ্ছে ড্রিঙ্কেবল ওয়াটার হিসেবে ট্রিটমেন্ট করে থাকি, সেটার মধ্যে ট্রিটমেন্ট প্লান্ট থাকে, এখানে প্রেসার দিয়ে এক্সটার্নাল প্রেসারের মাধ্যমে পানিটাকে ট্রিটমেন্ট প্লান্টে নিয়ে আসা হয়। তো তার আগে দেখেন তাহলে আমাদের এখানে এই ট্রিটমেন্ট প্ল্যান্টের এইখানে যে কাজটা করা হয় একদম শুরুর পয়েন্ট, এখানে কি থাকে, এরকম একটা জালি থাকে। এই জালির মধ্যে আমাদের যে রিভারের মধ্যে বড় বড় যে ওয়েস্ট গুলো আছে, এই ওয়েস্ট গুলো যেন আমাদের এইদিকে প্রবেশ না করতে পারে সেটা এখানে আটকায় দেয়। ইনটেকে এই জায়গায় এরকম একটা সিস্টেম থাকবে। তারপরে এই পানিটাকে আমরা কি করি, পাম্পের মাধ্যমে একটা এই টোটাল প্রোগ্রামটাকে বলতেছে মূলত আমরা হচ্ছে কালেকশন সিস্টেম। আমরা কালেকশন কিভাবে করবো ওয়াটারটাকে, এই টোটালটা হচ্ছে কালেকশন সিস্টেম। এই কালেকশন সিস্টেমের মধ্যে আমাদের ইনটেক থাকবে আর কি একটা পাম্প থাকবে। এখান থেকে আমরা দিব হচ্ছে কোথায়, আমাদের এই যে ট্রিটমেন্ট প্লান্ট আছে এই ট্রিটমেন্ট প্লান্টে দিব। আমরা জানি ট্রিটমেন্ট প্লান্টে আমাদের 3টা সেক্টরে ভাগ করা আছে, আমরা এটা পরবর্তীতে দেখতে পাবো, এটা সম্বন্ধে ডিটেলস আমাদের আলোচনা আছে। তো একটা হচ্ছে কি আমাদের প্রিলিমিনারি ট্রিটমেন্ট প্ল্যান, একটা হচ্ছে প্রিলিমিনারি ট্রিটমেন্ট প্ল্যান, একটা হচ্ছে প্রাইমারি, আর একটা হচ্ছে কি আমাদের সেকেন্ডারি, একটা হচ্ছে সেকেন্ডারি। তো আমরা এই আহ, 3টা ট্রিটমেন্টের মাধ্যমে মূলত আমরা কি করি, আমরা ওয়াটারটাকে আহ যে কোনো একটা রিজার্ভারে আসে কি করে, এখানে এটাকে রিজার্ভ করি। রিজার্ভ করার পর আমাদের যে সাপ্লাই সিস্টেম বা নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কের মাধ্যমে আমরা কি করি, ওয়াটারটাকে কনজিউমারের ঘর পর্যন্ত পৌঁছাই দিই। এই হচ্ছে মূলত আমাদের যে ফ্লো ডায়াগ্রামটা। একবারই যদি ছোট করে অল্প করে দেখাতে চান তাহলে আপনারা এই ফ্লো ডায়াগ্রামটা ঠিক এইভাবে দেখাতে পারেন। এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, একবার দুইবার আঁকলেই হয়তো বা আপনাদের মনে মনে থাকবে। এখানে কি কি থাকবে, এখানে সোর্স থাকবে, কালেকশন সিস্টেম থাকবে, ট্রিটমেন্ট প্ল্যান থাকবে এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমটা থাকবে।
এই জিনিসটাই জাস্ট একদম সরল ভাবে এঁকে দিলেই এটা থেকে মোটামুটি 4-5 মার্কের একটা প্রশ্ন থাকে। যদিও রিসেন্ট আসতেছে না, কিন্তু ওয়াসার ফার্দার পরীক্ষার মধ্যে এটা আসতে পারে আর কি। তারপর আমাদের এখানে বলছে ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্যে আমাদের যে ওয়াটার সাপ্লাই সিস্টেম আছে, 37 BCS আসা প্রশ্ন, এটা সম্বন্ধে হালকা আপনাকে ডিসক্রাইব করতে বলছে। প্রথমে বলছে আমাদের সোর্স, আমরা সোর্স হিসেবে আমি আগেই বললাম, আমাদের সোর্স হিসেবে সাধারণত আমরা দুইটা জিনিসকে আমরা বাংলাদেশে ব্যবহার করি, একটা হচ্ছে কি আমাদের সারফেস ওয়াটার, আর একটা হচ্ছে কি আমাদের সাব সারফেস ওয়াটার। তো আমরা যে সোর্সটাকে নিব, বারবার একটা কথা বলি যে সোর্সটাকে আমি নেই না কেন, আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যাতে এই সোর্সে আমাদের এডিকুয়েট পানি থাকে এবং ওই যতটুকু আমাদের দরকার অতটুকু পানি পাওয়া যায়, এবং এই পানির মধ্যে যে আমাদের কোয়ালিটি আছে এই কোয়ালিটিটাকে অবশ্যই ভালো হতে হবে। আপনি এমন একটা রিভার থেকে পানি কালেক্ট করতেছেন, দেখা গেল যে ওই রিভারে অলরেডি ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট গুলো আসে পড়তেছে, তো ওই পানি তো আসলে একদম ক্লিন করে কখনোই আসলে কনজিউমারকে দেওয়া পসিবল না। হ্যাঁ, বা অত অত বেশি আমরা ক্লিন করতেও পারবো না, কারণ এখানে অনেকগুলো কেমিক্যালের মাধ্যমে ট্রিটমেন্ট করতে হয়। আপনারা ইটিপি সম্বন্ধে দেখছেন, ইফ্লুয়েন্স ট্রিটমেন্ট প্লান্ট, যেগুলো ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। তো আমি আমার জবের কারণে বেশ কয়েকটা জায়গায় গেছিলাম, দেখছিলাম যে ওরা আসলে যতটা কাগজে কলমে লেখা থাকে ততটা স্ট্যান্ডার্ড ওরা মেনটেন করেও না, এবং হালকা ট্রিটমেন্টের মাধ্যমেই মূলত তারা কি করে আমাদের ওয়াটার বডিতে পানিটাকে ছেড়ে দেয়। তো এখানে এই কথাটা বলেছে আমাদের কোয়ান্টিটি, যথেষ্ট কোয়ান্টিটি থাকতে হবে, আমাদের কোয়ালিটি ভালো হতে হবে, এবং আপনি যে ওয়াটারটা দিচ্ছেন সেটা যে মানুষরা কিনবে বা কনজিউমার যেটা কিনবে, অবশ্যই কস্টটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন আপনি যদি সৌদি আরব বা অন্যান্য যে মরুভূমি রাষ্ট্রগুলো আছে তাদের মতো যদি পানির দাম ধরেন, তাহলে তো বাংলাদেশে পানি খাবে না মানুষ। যেটা আপনারা রিসেন্টলি জানেন যে হঠাৎ করে আমাদের পানির দাম বেড়ে গেল, কেন বেড়ে গেল সেটা আসলে আমরা জানি না। তো কালেকশন সিস্টেমের মাধ্যমে আমরা কালেকশন সিস্টেম বলতে আমরা কি বুঝি, আমাদের পাম্পের মাধ্যমে পানিটাকে কি করতে হয়, কালেক্ট করতে হয়, অথবা গ্র্যাভিটি ফোর্সের মাধ্যমে আমরা পানি কালেক্ট করতে পারি। আর আমরা আন্ডারগ্রাউন্ডের যেমন ডাগ ওয়েল অথবা টিউব ওয়েলের মাধ্যমে আন্ডারগ্রাউন্ডের পানিগুলো গ্রাম অঞ্চলে আমরা উত্তোলন করে থাকি। তারপর আছে আমাদের ট্রিটমেন্ট এন্ড পিউরিফিকেশন। ট্রিটমেন্টের কথা আমি একটু আগেই বললাম যে আমাদের এখানে মূলত হচ্ছে যে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া এবং হার্মফুল যে সাবস্টেন্স গুলো থাকবে সবগুলাকে রিমুভ করাটা হচ্ছে আমাদের ট্রিটমেন্ট প্লান্টের কাজ। এটা সম্বন্ধে ডিটেলস আমরা একটা ফ্লো ডায়াগ্রাম সহ দেখবো। আহ এখানে মূলত আমরা ট্রিটমেন্টটা কিভাবে করি, এখানে বলেছে স্ক্রিনিং এর মাধ্যমে। আপনারা যদি একটু খেয়াল করেন যে আমাদের ট্রিটমেন্ট প্রসেসটা বলে দেওয়া আছে, আমরা স্ক্রিনিং এর মাধ্যমে ট্রিটমেন্ট করি, সেডিমেন্টেশন করি, কোয়াগুলেশন করি, ডিসইনফেকশন করে থাকি, এবং ফাইনালি আমরা অ্যারেশন করি। এই কয়েকটা মাধ্যমে মূলত আমরা কি করে থাকি, আমাদের ট্রিটমেন্টের কাজটা করে থাকি। তারপর ডিস্ট্রিবিউশন সিস্টেম, আমরা ডিস্ট্রিবিউশন সিস্টেমের কথাটা যদি বলতে চাই, তো আমরা সাধারণত বাংলাদেশে দুই প্রকারের ডিস্ট্রিবিউশন সিস্টেম ডিজাইন করা হয়ে থাকে, একটা ডেড এন্ড বা থ্রি সিস্টেম, আর এটা হচ্ছে কি আমাদের গ্রিড সিস্টেম, গ্রিড আয়রন সিস্টেম। আমরা এই সিস্টেমের মাধ্যমে মূলত আমরা ওয়াটারটাকে সাপ্লাই করে থাকি আর কি। তো এখন আসেন, আপনি একটা পৌর এলাকায় বা মিউনিসিপাল এরিয়াতে যদি আপনি ওয়াটার সাপ্লাই সিস্টেম ডিজাইন করতে চান, তাহলে আপনাকে আসলে কি কি বিষয় খেয়াল রাখতে হবে, এটা একটা বিসিএস এর প্রশ্ন। 36 আসা। তো এখানে যে কথাগুলো বলা হয়েছে যে আসলে আমরা কি কি বিষয় খেয়াল রাখবো, আমাদের প্রথমে যে বিষয়টা বলা হয়েছে যে আমাদের এস্টিমেট দ্য ফিউচার পপুলেশন। আসলে আপনি একটা জানেন, একটা ওয়াটার সাপ্লাই সিস্টেম যদি তৈরি করা হয়, ডিজাইন পিরিয়ড 20 থেকে 25 বছর অ্যাটলিস্ট থাকে। এখন আপনি ফিউচার পপুলেশন না হিসাব করে আপনি কি করলেন, প্রেজেন্ট যে পপুলেশন আছে সেই পপুলেশনের উপর ডিপেন্ড করেই হচ্ছে আপনি আপনার যে সিস্টেম প্ল্যানটা আছে সেই সিস্টেম প্ল্যানটা ডিজাইন করলেন। কিন্তু যখন 10 বছর পরে দেখা গেল লোক সংখ্যা প্রায় 2 লাখ বা 3 লাখ বা 5 লাখ বেড়ে গেছে, এখন এই যে এতগুলা মানুষ বেড়ে গেল, এদের জন্য যে পানিটুকু দরকার সেই পানিটা তো আর আপনি সাপ্লাই দিতে পারছেন না। ওই জন্য আমাদের আপনাকে খেয়াল করতে হবে যে আপনার ওই যে সিস্টেমটা আপনি তৈরি করতেছেন, ওয়াটার সাপ্লাই সিস্টেম, সেটা আসলে কত বছরের ডিজাইন পিরিয়ডটা কত বছর, ওই ডিজাইন পিরিয়ডের উপর ডিপেন্ড করে মূলত আপনাকে আপনার যে ওয়াটার সাপ্লাই সিস্টেমটা আছে ডিজাইন করতে হবে কি আজকে থেকে ধরেন যে 30 বছর আপনার যে ওয়াটার সাপ্লাই সিস্টেম ডিজাইন করছেন সেটার 30 বছর পর্যন্ত ডিজাইন পিরিয়ড দেওয়া আছে, তাহলে আপনাকে ওই 30 বছর পরে গিলে জনসংখ্যা কত হয় সেই জনসংখ্যার উপর ডিপেন্ড করে বর্তমানে আপনাকে এটাকে ডিজাইন করতে হবে। তারপর লোকেশনটা অবশ্যই আমাদের কি করতে হবে, এমন জায়গায় নিতে হবে যাতে এটার মধ্যে আমরা অ্যাডিকুয়েট কোয়ালিটি এবং কোয়ান্টিটির পানি পাই। সুইটেবল লোকেশন সিস্টেম, আমাদের সুইটেবল লোকেশনের কথা এখানে বলা হয়েছে। তারপর হচ্ছে নেসেসারি স্টোরেজ ওয়াটার মানে থাকতে হবে আমাদের। তারপর হচ্ছে ফিজিক্যাল, কেমিক্যাল এবং বায়োলজিক্যাল যে ক্যারেক্টার গুলো আছে সেইগুলো অবশ্যই আমাদের ভালো থাকতে হবে, এবং এগুলো যেন
ল্যাবে টেস্টের মাধ্যমে জানা যায় যে হ্যাঁ আমি যেখানে সোর্সটা নিচ্ছি বা যে সোর্স থেকে ওয়াটারটা নিচ্ছি তার ফিজিক্যাল কেমিক্যাল বায়োলজিক্যাল ফ্যাক্টর যেগুলো আছে যথেষ্ট ভালো। তারপরে এখানে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের ডিজাইন অফ ভেরিয়াস ইউনিট অফ ট্রিটমেন্ট প্ল্যান, বিভিন্ন ইউনিট গুলো ডিজাইন করতে হবে, ডিজাইন অফ ডিস্ট্রিবিউশন সিস্টেমটা ডিজাইন করতে হবে। হ্যাঁ, তো এই পয়েন্টগুলো আপনারা একটু পড়ে নেবেন। তারপরে এখানে আসেন, আমাদের এখানে বলছে যে হোয়াট আর দ্য বেসিক রিকোয়ারমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার। ড্রিঙ্কিং ওয়াটারের বেসিক রিকোয়ারমেন্ট গুলো কি কি। তো এটাও 30 BCS এ আসা। তো এখানে কি বলছে আমাদের, শুড বি ফ্রি ফ্রম ব্যাকটেরিয়া। হ্যাঁ, গন্ধ থাকা যাবে না, কোনো টেস্ট মানে টেস্টি হতে হবে, গন্ধ থাকা যাবে না, এবং কি ঠান্ডা হতে হবে। হ্যাঁ, কোনো অবজেকশনাল ম্যাটার থাকা যাবে না। ইট শুড বি লবণ, অর্থাৎ যদি পানি খাচ্ছেন, পানি খাওয়ার সময় যদি নোনতা নোনতা মনে হয় তাহলে তো এই পানি আসলে খাওয়াটাও একটু কষ্টকর। মানে তাহলে তো মানুষ সমুদ্রের পানিও খাইতে পারতো। আজকে কিছু কিছু রাষ্ট্র দেখবেন যে তেল উৎপাদনের থেকে ওদের পানি, আমাদের যে ড্রিঙ্কেবল করা সমুদ্রের পানি ড্রিঙ্ক করতে বেশি কষ্ট খরচ হয়ে যায় এবং পানির দামটাও বেশি। তো এটাই মূলত মূল কারণ যে লবণের পরিমাণ যদি সল্টি কোনো টেস্ট থাকে তাহলে ওই পানিটা পান করাও একটু কষ্ট হয়ে যায়। কালারলেস হতে হবে, যদি কালারটা আমাদের শরীরের জন্য কোনো ইফেক্ট ফেলে না, তারপরেও যদি পানির কালারটা একটু ঘোলা হয় তাহলে পানিটা কেউ খাইতে চায় না, এটা খেয়াল রাখতে হবে। যথেষ্ট পরিমাণে ডিজলভ অক্সিজেন থাকতে হবে। হ্যাঁ, কার্বন এবং অন্যান্য যে প্যাথোজেনিক মিনারেল গুলো আছে সেগুলোকে ফ্রি ফ্রম হতে হবে। তারপরে আসেন আমাদের এখানে আরেকটা বার আছে ওয়াটার রিকোয়ারমেন্ট। ওয়াটার কি কি কাজে আমাদের দরকার হয় আসলে আমাদের লাইফে, সেটা হচ্ছে আমাদের ডোমেস্টিক পারপাসে লাগে, ইন্ডাস্ট্রিয়াল, এগ্রিকালচার, কমার্শিয়াল এবং ফায়ার ফাইটিং। তো এই কয়েকটা কাজে আমাদের লাগে। তারপর হচ্ছে বেসিক বা মেইন কনসিডারেশন, আমরা একটা সোর্স হিসাবে কি করব এটা একটু আমরা দেখে আসছি, কোয়ান্টিটি, কোয়ালিটি এন্ড কস্ট। আর সোর্স কি, সোর্স গুলাও আমরা জানলাম যে আমাদের মূলত বাংলাদেশের সোর্স হিসেবে দুইটা বলছিলাম, এখানে একটা রেইন ওয়াটারও আছে। আমরা রেইন ওয়াটারটা আসলে রেইন ওয়াটার হার্ভেস্টিং এর মাধ্যমে রেইন ওয়াটার সংরক্ষণ করেও এখন অনেক জায়গায় আমাদের ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে রিজার্ভ করা হচ্ছে। তো সেই জন্য এখানে রেইন ওয়াটারটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আসেন আমাদের চ্যাপ্টার 2, যে ওয়াটার ডিমান্ড। আপনারা কি শুনতেছেন আমাকে, না আমি শুধু কথা বলে যাচ্ছি? শুনতেছি ভাই। জি, শোনা যাচ্ছে। যদি কোনো সমস্যা হয়, বুঝতে প্রবলেম হয়, আমাকে বলবেন। তো আমার এখন একটা আসি কোয়েশ্চেন আমরা। ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ভাই এইখানে দেখলাম যে স্পার্কলিং, তো এইটার মিনিংটা একটু বুঝতেছি না। কোথায় স্পার্কলিং স্প্রিং আর এটা? কি হচ্ছে? শুড বি ফ্রি ফ্রম কালারলেস অ্যান্ড স্পার্কলিং। মানে ধরেন যে পানি যে স্পার্ক বলতে কি হয়? সূর্য আলো জল জল করে না, যে আচ্ছা। এইরকম একটা ইয়াকে বোঝাচ্ছে যে আপনার পানি নিলেন গ্লাসের মধ্যে, দেখবেন যে বিভিন্ন জিনিস লাইট মারতেছে পানির ভিতর থেকে, এরকম যেন কিছু না, চকচকা হতে হবে পানিটাকে, এটাই বোঝাচ্ছে। আচ্ছা, এখন আসেন আমাদের পার ক্যাপিটা কনজাম্পশন। এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, হ্যাঁ, কারণ এইটা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে খুব বেশি লাগে। এই এই জিনিসটা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে খুব বেশি লাগে, কারণ আমরা ওই যে যখন কনভার্ট করতে যাই, কনভার্ট আমাদের আসলে এটাই কি করতে হয়, এটা কনভার্ট করেই মূলত আমাদের বাকি অঙ্কগুলো করতে হয়। ম্যাক্সিমাম জায়গায় দেখবেন যে এটা কোথাও গ্যালনে দেওয়া আছে, কোথাও লিটারে দেওয়া আছে, কোথাও ঘনমিটারে দেওয়া আছে। তো এই বিষয়গুলা আমাদের জন্য একটু হয়তো বা মাঝে মাঝে প্রবলেম হয়ে যায়। তো আমরা এই বিষয়টা একটু খেয়াল রাখবো যাতে আমরা এই জিনিসটা বুঝি যে আসলে এটা কি বোঝাচ্ছে, এবং কি এটা কনভার্ট করতে হলে আসলে আমার কোন কোন জায়গায় হাত দিতে হবে বা কোন কোন জায়গাটা কনভার্ট করলেই হয়ে যাবে, তাইলে আমাদের আর কোনো সমস্যা হবে না। তো আমরা যদি খেয়াল করি এখানে পার ক্যাপিটা কনজাম্পশন অফ ওয়াটার বলতে আসলে কি বোঝাচ্ছে, মূলত একজন মানুষ একদিনে কতটুকু পানি কনজাম করে, অর্থাৎ তার ডোমেস্টিক পারপাসে কতটুকু পানি ব্যবহার করে, এই জিনিসটাকে মূলত হচ্ছে আমাদের পার ক্যাপিটা ডিমান্ড বলা হয়। তো এখন মূলত হচ্ছে আমাদের যখন ওয়াটার সাপ্লাই সিস্টেম থেকে পানি আসে তখন তো আর একজনকে হিসাব করে আসে না, আসে হচ্ছে ওই এরিয়াটার মধ্যে কতগুলা লোক আছে সেই লোকগুলার উপর কনসিডার করেই মূলত আমাদের ওয়াটার সাপ্লাই করা হয়। তো ওই জন্য মূলত আমাদের এটাকে আমাদের বের করে নিতে হয় যে আমাদের আসলে এই বছরে আমাদের এলাকায় কতটুকু পানি সাপ্লাই করা হবে। সাপোজ ধরেন যে আমাদের এলাকায় এই বছরে যতটুকু পানি সাপ্লাই করা হয়েছে সেই পানির পরিমাণটা ধরেন যে 5 লক্ষ ঘনমিটার আর কি, বা এরকম একটা কিছু সংখ্যা ধরেন যে আমাদের এতটুকু ঘনমিটার পানি আমাদের এই বছরে আমাদের কি করা হলো, যে সাপ্লাই করা হলো আমাদের এরিয়াতে। এখন যে প্রবলেমটা সেটা তো, এখন এই যে আছে আমাদের এই এরিয়ার মধ্যে যে লোক সংখ্যা আছে সেটা ধরেন যে 30,000। তো
তো 30,000 লোকের জন্য আমাদের এই বছরে এতটুকু পানি সাপ্লাই করা হয়েছে, কিন্তু আমাদের এখানে যেটা বলতেছে যে পার ক্যাপিটা কনজাম্পশন অফ ওয়াটার, এটা মানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কি একজন মানুষ একদিনে কতটুকু পানি আহ, তার ডোমেস্টিক পারপাসে ইউজ করে। তো আমাদের এখানে যে 50 লাখ লিটার বা 50,000 লিটার যে পানিটা সাপ্লাই করা হলো, এটা তো দেওয়া হয়েছে ওই এলাকার 30,000 মানুষের জন্য এক বছর। তাহলে আমাকে কি করতে হবে, এটাকে যদি আমি একদিনে কনভার্ট করতে চাই তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, 365 দিয়ে এটাকে ভাগ করে দিতে হবে। এখন এটা কি হয়ে গেল, এখন একদিনে কতটুকু করে পানি সাপ্লাই করা হয়েছে ওই এলাকায় সেই পরিমাণটা আসলো। কিন্তু এখন আমাদের আরেকটা কি দরকার, যে একজন মানুষের জন্য, তাহলে আমাদের যে 30,000 লোক ছিল, এই 30,000 ব্যক্তি ছিল, এখন আমাদের কাজ হচ্ছে এই 30,000 ব্যক্তি দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করে দেওয়া। তাইলে কিন্তু দেখেন যে এখানে এটাকে যদি লিটারে হিসেবে করি তাহলে এটা হচ্ছে লিটার হইলো, এটা কি হলো পার পার্সন হলো, আর এটা কি হলো আমাদের পার ডে হয়ে গেল। তো এইটাকেই বলতেছে আমাদের পার ক্যাপিটা কনজাম্পশন অফ ওয়াটার, অর্থাৎ একজন মানুষ তার ডোমেস্টিক পারপাসে একদিনে সর্বোচ্চ কতটুকু পানি ব্যবহার করে। আপনারা এটা সম্বন্ধে জানেনই হয়তো, বা কেউ কি বলতে পারবেন যে আসলে আমাদের কোড কতটুকু বলে যে আমাদের গ্রাম অঞ্চলে যে মানুষগুলো আছে তাদের ডোমেস্টিক পারপাসে একদিনে কত লিটার পানি ব্যবহার করে? জানা আছে কারো? 90 লিটার থেকে তো 135 ধরা হয়। হ্যাঁ, 135 লিটার ধরা হয়। তো এখন দেখেন এই যে এটাকে আমি ম্যাথমেটিক্যাল ফরমেশনে নিয়ে আসার চেষ্টা করছি। সেটা হচ্ছে কি মূলত আমাদের টোটাল এখানে অ্যামাউন্ট অফ ওয়াটার যেটা আছে, এই ওয়াটারটাকে আমরা কি করব, এই কতজন ওই এলাকার লোকজন আছে সেই লোকজনের সংখ্যা এবং 365 দ্বারা ভাগ করলে আমাদের এটা পার লিটার পার ক্যাপিটা পার ডে তে চলে আসে, অথবা গ্যালন পার ক্যাপিটা পার ডে তে চলে আসে। তো আমাদের এই জিনিসটাকে একটু বের করতে শিখতে হবে। আর এখন এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে বাই চান্স ধরেন যে আপনার অঙ্কের ক্ষেত্রে যেটা হলো, যে এই যে কিউটা আছে আপনার কোনো এক জায়গায় এইটা ব্যবহার করতে হচ্ছে, এমন ব্যবহার করতে হচ্ছে যার ইউনিটটা দরকার আপনার হচ্ছে ঘনমিটার। ইউনিটটা দরকার হচ্ছে আপনার ঘনমিটার, তাহলে আপনাকে খেয়াল করতে হবে আমাকে চেঞ্জ করতে হবে শুধু কিউটাকে। এখন আপনি যদি এরকম চিন্তা করেন আমি কিউ কে না চেঞ্জ করে আমি পুরাটাকে চেঞ্জ করবো বা ইয়া করবো, এরকম কিছু না। আপনাকে সহজভাবে বুঝে নিতে হবে যে আপনার এখানে আসলে চেঞ্জিং পয়েন্ট কোনটা। যেহেতু আপনার এখানে দেখতেছেন যে লিটার থেকে কি কোথায় চলে গেল, আমাদের হচ্ছে ঘনমিটারে, তাহলে আপনার 1 লিটার 1 ঘনমিটার সমান সমান আপনারা অলরেডি জানেন 1,000 ঘনমিটার। সরি, 1 ঘনমিটার সমান সমান হচ্ছে 1,000 লিটার, আপনারা এটা অলরেডি জানেন। তো আপনারা জাস্ট কি করবেন, যদি আপনি এটাকে লিটারে কনভার্ট করতে হয় যে পরিমাণটা দেওয়া আছে তাকে ভাগ করে দিলে কিন্তু আপনাদের পরিমাণটা চলে আসতেছে। তারপর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে কি আপনাদের ধরেন যে গ্যালনে বললো, তাহলে আপনাদের গ্যালনে কনভার্ট করে নিতে হবে। গ্যালনের ক্ষেত্রে আমাদের জানি আমার একটা ব্রিটিশ ইউনিট আছে আর একটা হচ্ছে আমেরিকান ইউনিট আছে, এই দুইটা ইউনিট সম্বন্ধে আপনাদের এখানে লিখে দেওয়া আছে ইনশাল্লাহ, সামনে আমরা এটাও দেখবো। তো আপনারা খেয়াল করবেন যে আপনার হচ্ছে আসলে আমার অঙ্কের কোন ইউনিটটা দরকার এবং ওই ইউনিটটাতে কনভার্ট করতে হলে আসলে আমি কোন জায়গাটাতে ফোকাস করবো সেই জিনিসটা একটু খেয়াল রাখবেন, তাইলেই হয়ে যাবে। তো এখন আসি আমাদের ফ্যাক্টর এফেক্ট পার ক্যাপিটা কনজাম্পশন অফ ওয়াটার, কি কি ফ্যাক্টর আসলে এফেক্ট করে। এটা আসলে খুবই সহজেই বোঝা যায়, এটা আসলে খুব কঠিন কোনো টার্ম না। তো প্রথমেই দেখেন এখানে বলছে সাইজ অফ সিটি। তো এখন আমাদের যদি সিটিটা আমাদের অনেক বেশি হয় তাহলে ওই হিসাবে দেখবেন যে পার ক্যাপিটা ওয়াটার যে ডিমান্ড আছে এটা কম বেশি হবে। কারণ কি, কারণ যে সিটি অনেক, সিটির সাইজটা বড়, এখন হচ্ছে আপনার এখানে যতটুকু ওয়াটার সাপ্লাই দেওয়ার কথা আহ, ততটুকু দেওয়া যাচ্ছে না, বা সাপ্লাই সিস্টেমে ততটুকু ইয়ে নাই, অথবা আপনার ধরেন যে প্রতিদিন 10,000 লিটার দরকার, কিন্তু ওখানে পিক টাইম যেগুলাতে আছে সেখানে আছে আমাদের সিটি বড় হওয়ার কারণে আমাদের ওই 10,000 লিটার আমাদের ওখানে সাপ্লাই দেওয়া যাচ্ছে না। এবং বিভিন্ন পারপাস থাকতে পারে যে নেটওয়ার্কের সিস্টেম হতে বড় শহর হলে কোনো এক জায়গায় যদি লিকেজ বা কোনো প্রবলেম হয় সেটা সলভ করা বড় কঠিন হয়ে যায়। তো ওই জন্য আমাদের দেখবেন যে এই জায়গায় শহরের সাইজের উপর ডিপেন্ড করে মানুষের পানি ব্যবহারের মাত্রাটাও কমে যায়। তারপর বলছে আমাদের কনজিউমার বিহেভিয়ার কেমন, সে যদি বিলাসবহুল হয় তাহলে দেখবেন যে সে ইচ্ছা করে যখন ইচ্ছা যা চায় যেখানে সেখানে পানি ব্যবহার করে পানির অপচয় করতেছে। হ্যাঁ, তো এইটাই হচ্ছে মূলত এখানে বলতেছে আসলে আপনার কনজিউমার ক্যারেক্টারটা কেমন সেটার উপর ডিপেন্ড। ক্লাইমেট কন্ডিশন, যেমন আমরা জানি গরমের দিনে পানির ব্যবহারটা বাড়ে, শীতের দিনে পানির ব্যবহারটা তুলনামূলক কমে যায়। ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল এরিয়া যদি আমরা চিন্তা করি, যেখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বেশি সেখানে পানির ব্যবহারটা বেশি হয়, আর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কম হলে পানির ব্যবহার কম হয়। এখন ওয়াটার প্রেশার যদি কম থাকে তাহলে কি হবে, ওয়াটার প্রেশার কম থাকলে অবশ্যই পানি যতটুকু এডিকুয়েট সাপ্লাই হওয়া দরকার ততটুকু সাপ্লাই হবে না, ফলে আমাদের কনজিউমার যথেষ্ট পরিমাণে পানি পাবে না। কোয়ালিটির উপরে এখন ধরেন যে আপনি যে পানি খাবেন সে পানির মধ্যে শুধু গন্ধ পান, গন্ধ পাইলে তো সে পানি খাওয়ার পরিমাণটা মানুষ কমাই দিবে, ইউজ করাটা কমাই দিবে আর কি। হ্যাঁ, তারপর সিওএস ফেসিলিটিস, যেমন আপনার যদি বলি আমি
শহরে আমাদের কি করা হয়, ফ্লাশিং ট্যাঙ্ক ব্যবহার করা হয়ে থাকে। ফ্লাশিং ট্যাঙ্কের মধ্যে ফ্লাশিং ইয়াগুলো থাকে, ওখানে দেখবেন যথেষ্ট পরিমাণ অনেক বেশি পরিমাণ পানি আমাদের কি করে ফ্লাশ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিন্তু গ্রাম অঞ্চলে আমাদের দেখবেন যে 1 বা 2 বদনা পানি দিয়ে আমাদের হচ্ছে মূলত মানুষ তাদের প্রয়োজনীয় কাজ সেটা সেরে ফেলে আর কি। তারপর হচ্ছে ওয়াটার রেট। এখন দেখেন আমাদের এখানে পানির অপচয়টা, যেমন ধরেন যে আমাদের পানি ব্যবহারের ক্ষেত্রে যদি মিটার ব্যবহার করা হতো বা মিটার লাগাই দেওয়া হতো, তাহলে দেখতেন কিন্তু মানুষ পানির অপচয়টা কমাই দিত। এখন লাগানো নাই মিটার, মাস গেলে আমাকে ধরেন যে 500 বা 600 টাকা বিল দিতে হয়, এই জন্য এটা নিয়ে আর তেমন কেউ চিন্তিত না। আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে পানির পরিমাণের দাম যদি আপনি বাড়ায় দেন, তারপরে দেখা যাবে যে আসলে মানুষ পানির ব্যবহারটা কমায় দিচ্ছে আর কি। টাইপ অফ সাপ্লাই, আচ্ছা এগুলো আপনার পড়লে বুঝবেন, এটা একটু পড়ে নেবেন। তারপর আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে কি, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। তো বলছে কি আমাদের টোটাল কোয়ান্টিটি অফ ওয়াটার রিকোয়ার ফর কমিউনিটি। তো মানে এখানে ব্যাপারটা কিরকম, ধরেন যে আপনার ওই যে পার ক্যাপিটার যে পরিমাণটা আছে কিউ, সেটা আমরা তো বের করা জানি যে কিউ সমান সমান আমরা কেমনে পারবো বের করবো, সেটা তো আমরা একটু আগে দেখলাম যে আমরা এই কিউ সমান সমান যে টোটাল ওয়াটারটা ছিল সেটাকে আমরা কি করতাম, আমরা উম, আহ, আহ, লোক সংখ্যা এবং 365 দিয়ে ভাগ করে দিতাম। ভাগ করে দিয়ে মূলত কিন্তু আমরা আপনার হচ্ছে ছোট কিউটা বের করছিলাম। এখন জাস্ট হচ্ছে আপনার ছোট কিউটা যদি আপনার জানা থাকে এবং আপনার আহ, পি অর্থাৎ পপুলেশন সংখ্যা, ফিউচার পপুলেশন বা প্রেজেন্ট পপুলেশন কত, সেটাও যদি আপনার জানা থাকে, তাহলে আপনি এখান থেকে চাইলে টোটাল ওখানে কতটুকু ওয়াটার সাপ্লাই দেওয়া হয়েছে একদিনে সেটা আপনার চলে আসবে। এটা কিন্তু বাৎসরিক না, খেয়াল রাখবেন এখানে 365 দিয়ে ভাগ করা ছিল, এটার জন্য আমরা একদিনে বের করছিলাম। এইখানে যে পরিমাণটা বেরোবে সেটা মূলত একদিনে ওই অঞ্চলে বা ওই সিটিতে আমি কতটুকু ওয়াটার সাপ্লাই দিলাম সেটা আমাদের এখান থেকে বের হয়ে আসবে। তারপরে দেখি যে ওয়াটার ডিমান্ড অ্যান্ড কনজিউমার অফ ওয়াটার ফর দ্য ভেরিয়াস পারপাস। তো ওয়াটার ডিমান্ড তো আমরা এটা তো একটু দেখে আসলাম, এটা আগে দেখছেন যে আমাদের কি রেসিডেন্সিয়াল কাজে বা ডোমেস্টিক কাজে লাগে, কমার্শিয়াল, এগুলো একটু আগে বলা হলো। আহ তারপর ইউজ অফ ওয়াটার ডোমেস্টিক পারপাস, এটাও বলা হয়েছে কি কাজে ব্যবহার করি। আচ্ছা এখন আসি আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকের দিকে চলে যাচ্ছি। আমরা আজকে শুধু এখানে একটা অঙ্ক দেখে সূত্রগুলো বুঝে আজকে ক্লাসটা এখানে শেষ করবো, যেহেতু প্রথম ক্লাস। তো এখন আসেন আমরা মূলত ফিউচার পপুলেশন, আমাদের যেহেতু আমি আগে বললাম যে আমি যে কোনো একটা ওয়াটার সাপ্লাই সিস্টেম যদি ডিজাইন করতে চাই, তাহলে আমার অবশ্যই ফিউচার পপুলেশনটা আমাদের জানতে হবে। অর্থাৎ আমি আমার ডিজাইন পিরিয়ড 30 বছর, এই 30 বছর আজকে থেকে 30 বছর পর গিয়ে কতগুলো জনসংখ্যা আমাদের হবে, সেই সংখ্যাটা অবশ্যই আমাদের জানা থাকতে হবে। যদি সেই সংখ্যাটা আমাদের জানা থাকে, তাহলে আমি ওই সংখ্যার জন্য অর্থাৎ 30 বছর পরে যে জনসংখ্যাটা হবে সেই সংখ্যার জন্য কত লিটার পানির সাপ্লাই দেওয়া দরকার, সেটার উপর ডিপেন্ড করে আমরা কি করবো মূলত আমাদের যে ট্রিটমেন্ট প্ল্যান বা হচ্ছে আমাদের ওয়াটার সাপ্লাই সিস্টেম সেটাকে ডিজাইন করবো। তো এখন এখানে আসেন, এখানে এটাই বলছে যে আমরা আসলে ফিউচার পপুলেশনটা কিভাবে এস্টিমেট করতে পারবো, এস্টিমেট করার সিস্টেমটা আসলে কি, এখানে এই বিষয়টাই বলার চেষ্টা করতেছে আর কি। তো এখানে দেখেন আমরা আসলে এখানে মোটামুটি হচ্ছে 7টা পয়েন্ট ব্যবহার করি, তার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে পয়েন্ট গুলো আমরা ব্যবহার করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আমাদের, এক কথায় আমি যদি বলতে চাই সেটা হচ্ছে যে জিও জিওমেট্রিক প্রোগ্রেশন মেথড, অথবা এটা হচ্ছে আমাদের ইম্পেরিয়াল মেথড যেটাকে বলি, এটা সবচেয়ে বেশি আমরা ব্যবহার করে থাকি। আর পাশাপাশি আমরা যে বিষয়টা সম্বন্ধে একটু দেখবো সেটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক ইনক্রিজিং মেথড বা ইনক্রিমেন্টাল ইনক্রিজিং মেথড, এটা আমরা একটু দেখবো। ডিক্রিজিং গ্রোথ মেথড বা এগুলো আমাদের তেমন লাগে না চাকরির ক্ষেত্রে, কিন্তু ইউনিভার্সিটি লেভেলে লাগে। তো এই বিষয়গুলোর মধ্যে আমরা যে 3টা বিষয় পয়েন্টের কথা বললাম, এই 3টা পয়েন্ট নিয়ে আমরা একটু আলোচনা করবো। আমি বারবার ডিজাইন পিরিয়ড সম্বন্ধে বলতেছিলাম, এখানে দেখেন আমাদের ডিজাইন পিরিয়ডের বিষয়টা উল্লেখ করা আছে যে ডিজাইন পিরিয়ড কাকে বলা হয়, যে আমি আসলে একটা ওয়াটার সাপ্লাই সিস্টেম কতদিনের জন্য আসলে ডিজাইন করতেছি বা এটার লাইফ কতদিন হবে, সেটাই কিন্তু আমাদের ডিজাইন পিরিয়ড বলা হয়ে থাকে। আমরা সাধারণত যে ওয়াটার সাপ্লাই সিস্টেমের যে ইয়াগুলা ডিজাইন করে থাকি সেটা 22 থেকে 30 বছরের জন্য সাধারণত আমরা ডিজাইন করে থাকি। তো এখন আসেন আমাদের পরে যেটা আছে আমাদের আমি যে বললাম যে আমরা 3টা মেথড সম্বন্ধে জানবো। 3টা মেথডের মধ্যে প্রথমে যে মেথডটা আছে সেটা হচ্ছে কি অ্যারিথমেটিক্যাল ইনক্রিজ মেথড। এটা সম্বন্ধে আমরা জানবো, সেটা হচ্ছে মূলত আসলে কি রকম। এখানে দেখেন এখানে একটা পিএন দেওয়া আছে, খেয়াল করেন এখানে একটা পিএন দেওয়া আছে। পিএন বলতে পিএফ বুঝতেছি আমরা, এখানে পিএন বলতে হচ্ছে পিএফ অর্থাৎ ফিউচার পপুলেশন। কার সাপেক্ষে বের করবো আমরা, প্রেজেন্ট পপুলেশন। সব সময় খেয়াল রাখবেন এই P0 যেটা বা পিপি যেটা হবে, সেটা হচ্ছে একদম নিয়ারেস্ট প্রেজেন্ট যেটা, অর্থাৎ আমার এখানে যদি আমরা খেয়াল করি
যে আমি অঙ্ক করার ক্ষেত্রে এই যে 1970 সালে যে পপুলেশনটা আছে আমি সেটাকে নেবো পি জিরো হিসাবে। কখনো এটা না যে আমি হচ্ছে 1930 সালেরটা নিয়ে অঙ্কটা করতে পারবো, এই অঙ্ক হবে না, ভুল হয়ে যাবে। তো আমাদের পি জিরো বা পিপি যেটা আমরা বলি সেটা হচ্ছে কি আমাদের একদম নিয়ারেস্ট প্রেজেন্ট পপুলেশন, যেটা একদম সর্বশেষ প্রেজেন্ট পপুলেশন যেটা, সেটাকে আমাদের এখানে বোঝানো হচ্ছে। আর এন হচ্ছে নাম্বার অফ ডেকেড, অর্থাৎ দশক, অর্থাৎ কত দশক পর পর আমাদের যেমন এখানে আমরা যদি হিসাব করি যে 1970 সালের পপুলেশন আমাদের এখানে দেওয়া আছে এবং 2020 সালের আমাদের পপুলেশন চাইছে, তাহলে মানে এখানে প্রায় হচ্ছে 50 বছরের কথা বলা হয়েছে। তাহলে এখানে দশক 10 দিয়ে ভাগ করলে মোট 5টা ডেকেড আমরা পাচ্ছি। আর এক্সটা হচ্ছে কি রেট অফ পপুলেশন গ্রোথ, অর্থাৎ কিভাবে পপুলেশনটা বৃদ্ধি পাচ্ছে সেটাই হচ্ছে আমাদের রেট অফ পপুলেশন গ্রোথ। এটা হচ্ছে মিন বলতে পারেন বা অ্যাভারেজও বলতে পারেন। তো এইটা আসলে আমরা কিভাবে সলভ করবো, এটা সলভ করা খুবই সহজ। সলভ করতে হলে আমাদের যেটা করতে হবে, প্রথমে দেখতে হবে যে আসলে আমাদের কতটুকু মানে লোক আমাদের ইনক্রিমেন্ট হচ্ছে, সেটা আমাদের আগে বের করতে হবে। তো আমাদের এখানে বিভিন্ন তো সালগুলো দেওয়াই আছে, তো ওই সাল বরাবর হচ্ছে আমরা ইনক্রিমেন্টের পরিমাণটা বের করে নেবো। যেমন 1930 সালে 2500 ছিল, তাহলে এখানে এটা 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 তো বাড়লো কিনা সেটা বুঝতেছি না, কিন্তু পরের বছরে যদি যাই তাহলে দেখা যাচ্ছে এখানে প্রায় হচ্ছে 3000 পপুলেশন আমাদের বেড়ে গেছে। এখানে প্রায় 3000 পপুলেশন আমাদের বেড়ে গেছে। তারপর পরে যদি আমি হচ্ছে পরেরটাতে দেখি, এখানে প্রায় হচ্ছে আমাদের বিয়োগ করলে হচ্ছে 6000, প্রায় 6000-এর মতো লোক সংখ্যা এখানে বাড়ছে। 6000। পরের বর্ষনে যদি আমরা দেখি এখানে প্রায় 8000-এর মতো পপুলেশন আমাদের বেড়ে গেছে। তারপর পরেরটা যদি দেখি আমরা এখানে প্রায় 5000 পপুলেশন বেড়ে গেছে। তাহলে এখন আসলে আমরা এখানে বুঝবো যে আসলে আমাদের কোনটা কি জিনিস। তাহলে আমাকে 2020 সালের পপুলেশন বের করতে বলছে। তাহলে আমাদের এখানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের পিপি, অর্থাৎ প্রেজেন্ট পপুলেশন, আমরা কোনটাকে নেবো। এই ওইখানে তো 5টা দেওয়া আছে, তার মধ্যে প্রথমে আমাদের যেটা নিতে হবে এই যে 47,000 আছে, একদম নিয়ারেস্ট, যেটা আমি বারবার বলছিলাম যেটা একদম সর্বশেষ, সেটাকে আমরা নিব। এখন আমাদের যেটা দরকার অঙ্কটা করতে হলে আমাদের নাম্বার অফ ডেক, এটা আমি অলরেডি বের করেই দেখেছি যে আমাদের এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে কত, আমাদের 50 বছর, তার মানে 10 দিয়ে ভাগ করলে 5টা ডেকের চলে আসে। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি আমাদের এক্স বার, অর্থাৎ এভারেজ কতটুকু ইনক্রিজ। তো এভারেজ ইনক্রিজ তো আমরা বের করতেই পারি। তাহলে এক্স বার সমান সমান আমাদের কত কত আসছে, একটা আসছে 3000, তারপর আসছে কত আমাদের 6000, তারপর আসছে হচ্ছে আমাদের 8000, তারপর আসছে আমাদের হচ্ছে 5000। এই মোটামুটি হচ্ছে আমাদের সংখ্যাটা আসছে। সেটাকে যদি আমরা মোট নাম্বার হচ্ছে আমাদের 4টা, 4 দিয়ে ভাগ করে দেই, ক্যালকুলেট তো চাপলে এটা সংখ্যাটা মূলত আসে 5500। 5500, তাহলে আমাদের এখানে ইনক্রিমেন্টের যে পরিমাণটা সেটা হলো কত, আমাদের 5500। তাহলে আমরা এখন এখান থেকে ফিউচার যে পপুলেশন আছে সেটা বের করে নিতে পারবো। তাহলে কিভাবে বের করবো, আমাদের প্রথমে 47,000 আমাদের হচ্ছে প্রেজেন্ট পপুলেশন, প্লাস হচ্ছে আমাদের দশক হচ্ছে 5টা, এবং প্রতি দশকে বাড়তেছে কত করে আমাদের 5500 করে। তো এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের পপুলেশন সংখ্যাটা মোটামুটি চলে আসবে হচ্ছে 74,500। এই হচ্ছে আমাদের মূলত যে পপুলেশন নাম্বারটা আছে সেই নাম্বারটা আমাদের বের হয়। এটা হচ্ছে এভাবে বের করতে হয়। আর এই পরেরটা হচ্ছে ইনক্রিমেন্টাল ইনক্রিজ মেথড। এইটা আসলে আপনার সূত্রটা মনে রাখতে হবে না, আমি সূত্রটা কোনটা কি জিনিস বুঝাই দিচ্ছি। অঙ্কটা খুব সহজ, কঠিন না। তো এখানে এই অংশটুকু, প্রথমে যে অংশটুকু আছে সেটা আগে যে মেথডটা দেখলেন ঠিক সেম জিনিস, কিন্তু পরের অংশটুকু এটা হচ্ছে এন এন, তো ওই ডেকেটে আর কি দশক। আর ওয়াই বারটা আমাদের বের করতে হবে। এখানে যেটা আপনাদের সমস্যা হবে সেটা হচ্ছে এই ওয়াই বারটা আসলে কি সেটা বুঝতে সমস্যা। ওয়াইটা হচ্ছে কি ইনক্রিমেন্টাল ইনক্রিজ অফ ইনক্রিজ, অর্থাৎ ইনক্রিজের ইনক্রিজ, ইনক্রিমেন্টাল ইনক্রিজ বলা হয় তাকে। মানে আমরা এখানে যে কাজটা করলাম, এখানে তো আমরা একটা ইনক্রিমেন্ট বের করলাম, এই পোর্শনটা আপনারা খেয়াল করেন, এই পোর্শনটা আপনারা একটু খেয়াল করেন। এখানে কিন্তু আমরা একটা অলরেডি ইনক্রিজ কিরকম হয়েছে সেটা আমরা বের করছি। এখন আমাদের পরে যেটা করতে হবে, ওয়াই বের করার জন্য আবার এটার ইনক্রিমেন্ট আমাদের বের করতে হবে। কার সাপেক্ষে, এগুলা সাপেক্ষে। যেমন এখানে একটা টান দিলে এই 3000 ছিল, পরে যায় 6000, তাহলে এখানে কত বাড়ছে আমাদের, এখানে বাড়ছে 3000। তো এই হচ্ছে আমাদের এইভাবে আমাদের পরে আরেকটা কলাম নিয়ে আমাদের এখানে ওয়াই এর বারের যে পয়েন্ট গুলো আছে সেটা বেরোতো। যখন এখানে এখানে ধরেন যে 3টা আসলো, সাপোজ একটা আসলো আমাদের 3000, একটা আসলো হচ্ছে আমাদের 1000, আর একটা আসলো -500।
সবসময় মনে রাখবেন এইখানে যে অ্যাভারেজটা, এটা এই অ্যাভারেজটা হবে হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অ্যাভারেজ, যেটা প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। আমরা এই মাইনাস, এখানে ধরুন একটা 500 আসছে, এই -500 বসাই দিয়ে ভাগ করে দিলেই আমাদের এখানে ওয়াই বারের মানটা চলে আসবে। আর বাদ বাকি যা আপনারা আগের প্রবলেমে বুঝলেন ঠিক সেম জিনিস। তো আর আমি হচ্ছে জিওমেট্রিক ইনক্রিজ বা প্রোগ্রেশন মেথডের আমি সূত্রগুলো একটু জাস্ট বলে দিয়ে আজকে শেষ করব। আর কিছু প্রশ্ন হয়তো বা আপনাদের থাকলে নিব। প্রথমে আসেন, আমাদের এইটা আমাদের খুব প্রচলিত একটা সূত্র, আমরা চক্রবৃদ্ধির মুনাফার মধ্যে আমরা এই জিনিসটা দেখছি। চক্রবৃদ্ধির মুনাফায় আমরা এই সূত্রটা ম্যাথ করতে গেলে, জেনারেল ম্যাথ করতে গেলে আমরা এই সূত্রটা ব্যবহার করে থাকি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। তো ওই সেম জিনিস, সেটা আসলে জিওমেট্রিক বলতে কি, মানুষের জিওমেট্রিক বলতে মানুষের বৃদ্ধিটা কিরকম বোঝায়। যেমন আমরা ডেস্টিনি বা বিভিন্ন যে এমএলএম কোম্পানিগুলো ছিল, তারা কি করতো এরকম করে বুঝাইতো না যে একজন মানুষ আছে, এই মানুষের কি হবে, দুইটা হাত থাকবে। তারপর আবার এই কি করবে, একজন মানুষকে ভরালে তার দুইটা হাত হবে। এখানে আবার একজন মানুষকে ভরালে তার দুইটা হাত হবে। তো এই যে আমাদের জিওমেট্রির মাধ্যমে জাস্ট জিনিসটা বিস্তার লাভ করছে। একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে এভাবে 16টা, এই বা এইভাবে আমাদের মূলত এটাকে, যে ওই জন্য আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বলতে আমরা কি বুঝি, যে আমার বর্তমান প্রেজেন্ট যে আমার ওর ছিল বা প্রেজেন্ট যে সম্পত্তি ছিল, এটার সাথে আমরা কি করব, এর পরের বছর যে আমাদের ইন্টারেস্টটা হলো, সেই ইন্টারেস্টটা যোগ হয়ে আমাদের আসলে মূলত মূলধন হয়। সেটা মূলত আমাদের মূলধন হয়। তো এই জন্য এটাকে বলতেছি আমরা, জনসংখ্যার ক্ষেত্রে কিন্তু সেম ঘটনাটা। হ্যাঁ, ধরেন যে আপনার বাবা মা ছিল, তাদের কাছ থেকে দুইজন সন্তান, তাদের বিয়ে হবে, তাদের কাছ থেকে আবার দুইজন সন্তান, দুইজন, চারজন, ছয়জন সন্তান হবে। সেই জন্য আমরা মূলত এই যে জিওমেট্রিক ইনক্রিজ বা প্রোগ্রেশন মেথড আছে, এটা ব্যবহার করে থাকি। চক্রবর্তী মুনাফার যে সূত্রটা আছে ওটা ব্যবহার করে আমরা এই সূত্রটা করে থাকি। তো এখন আসেন, এটা আসলে আমরা দুই ভাবে এর যে ডাটাটা আছে দুই ভাবে আমরা করতে পারি। প্রথমে আসে পিএফ। পিএফটা হচ্ছে কি আমাদের প্রেজেন্ট পপুলেশন। প্রেজেন্ট পপুলেশন, সরি, পিএফটা এখানে ভুল লেখা হয়েছে, মানে পিএফ হবে না, এটা পিপি হবে আর কি। একটু কারেকশন করে নেবেন অবশ্যই, আশা করি সবাই খাতা নিয়ে বসছেন। এটা হবে পিপি। এই পিপি এটা হচ্ছে মূলত আমাদের প্রেজেন্ট পপুলেশন। আর এখানে পিএফটা হচ্ছে আমাদের ফিউচার পপুলেশন, যে পপুলেশন আমরা বের করব। আরটা হচ্ছে আমাদের অ্যানুয়াল গ্রোথ রেট। আর এনটা হচ্ছে আমরা কত বছরের জন্য বের করবো। এই এনটা নিয়ে যত সমস্যা, এনটা কোথাও দেখবেন যে আপনার ইয়ারলি দেওয়া আছে, কোথাও দেখবেন যে এনটাকে আবার হচ্ছে আপনার ডেকেটে দেওয়া আছে। তো অঙ্ক আমরা যেভাবেই করি না কেন, অ্যান্সার সেম আসবে, কোনো পরিবর্তন নাই। আপনি ডেকেটে করলে ডেকেটে করতে পারেন, ইয়ারলিতে করলে ইয়ারলিতে করতে পারেন। আর এইখানে যে আরেকটা ফর্মুলা দেওয়া আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ফর্মুলাটা ব্যবহার করার কোনো দরকারই নাই। এই ফর্মুলাটা ছাড়াই আমরা অঙ্কগুলো করতে পারবো। কেন এই কথাটা আমি বললাম, কারণ হচ্ছে কি, আপনি দেখেন যে একটা এক্সাম্পল দিয়ে আমি যদি আপনাকে বুঝাই তাহলে সহজ হবে। সাপোজ ধরেন যে আমার দুইটা ইয়ার দেওয়া আছে, ধরেন যে 1970 সালের লোক সংখ্যা দেওয়া আছে, ধরেন যে 1000। তারপর 1980 সালের লোক সংখ্যা দেওয়া আছে, ধরেন যে 1500। এখন আমাকে যেটা বললো যে 1990 সালের জনসংখ্যা কত হবে, এটা জিওমেট্রিক ইনক্রিজ মেথডের মাধ্যমে আমাদের বের করতে হবে। তাহলে এখন এখানে কি করবেন, এখানে আমাদের কি আসলে এই সূত্রটা ব্যবহার করে গ্রোথ রেটটা বের করার দরকার আছে? কোনো দরকার নেই। আমাদের বেসিক যে সূত্র আছে, আমি এখন ফিউচার পপুলেশন হিসাবেই মূলত কি করবো, আমাদের এইখানে যে 1500 আছে, এই 1500কে এখানে বসাই দিব। ফিউচার পপুলেশনের জায়গায় 1500 বসবে। সমান সমান প্রেজেন্ট পপুলেশন বলতে আমরা কোনটাকে বোঝাবো, এই যে আমাদের এখানে 1000 আছে, এই 1000কে এখানে বসাই দিব। ইন্টু 1 প্লাস আর। আর তো আমার গ্রোথ রেট বের করতে হবে। এখন এখানে আছে পাওয়ার এন, যেটা এন আসলে কি, এন হচ্ছে আমাদের কত বছর। তাহলে দেখেন 1970 থেকে 1980 মোট 10 বছর, 10 বসাইলেই এটা ক্যালকুলেটর সলভ ফাংশনে দিলে আপনার মূলত হচ্ছে গ্রোথ রেটটা চলে আসবে। তাহলে এই এক্সট্রা ভাবে এটা মনে রাখা তো কোনো দরকার নেই। এটা আসলে কি, এটা হচ্ছে এটারই জাস্ট একটা সংক্ষিপ্ত রূপ। আপনি নিজে চাইলে এটা ক্যালকুলেশন করে বের করতে পারবেন। এটা খুব কঠিন কিছু না। যেমন ধরেন আমি আপনাদের যদি এটা দেখাই যে আসলে এটা কিভাবে আমরা নিব, বা এটাকে কেন আমরা সূত্র হিসেবে ধরছি। এখানে কি দেওয়া আছে, আমরা সূত্রের মধ্যে আমাদের লেখা আছে মূলত, আমাদের পিএফ সমান সমান পিপি 1 প্লাস আর পাওয়ার এন। তাহলে দেখেন, আমি প্রথমে আমার দরকার হচ্ছে আর এর মান বের করতে। তো আমি যদি আর এর মান বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই পিটাকে নিচে ভাগ করতে হবে। তাহলে আমি কি করব, তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে কি, আমাদের 1 প্লাস আর = পিএফ ডিভাইডেড বাই পিপি করে দিলাম। তারপর পরে যেটা কাজ, আমাদের এখানে পাওয়ার তো এন ছিলই। এখন এনটা ওই পাশে আমাদের যদি পার করে দেয় তাহলে কি এন রুট হবে।
তাহলে 1 + r, তারপরে এখানে হচ্ছে কি আমাদের উপরে পিএফ আছে, নিচে পিপি আছে, এটা এখানে রুট হয়ে গেল, এখানে এন আসলো। আবার এখানে ওয়ানটা ছিল, আমার আর দরকার, তাহলে জাস্ট খালি ওয়ানটা এই পাশে পার হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো এটাকে এইভাবে সূত্র লিখছি। তো এটা তো আসলে আলাদাভাবে মনে রাখার কোনো দরকার আছে বলে আমার মনে হচ্ছে না। তারপর আপনারা যদি চান আপনারা মুখস্থ করতে পারেন, কোনো সমস্যা নাই। এইটা রিলেটেড আসলে, এইটা তো আমরা সবাই জানি, বা এই এই ধরনের প্রবলেম গুলো আসলে আমরা সবাই সলভ করতে পারি। কিন্তু আসলে যে প্রবলেম গুলো হয় কিছু জায়গায় ট্রিকি কাজ করে এরা। যেমন মূলত হচ্ছে আপনার এমন ভাবে দিল, একটা টেবিলের মাধ্যমে আপনার পপুলেশন সংখ্যাটা দিয়ে দিল, দিয়ে আমাদের বললো যে মূলত আমাদের জিওমেট্রিক মিন গ্রোথ রেটটা বের করে তারপর আমাকে আরেকটা পপুলেশন বের করতে হবে। তো এখন আসলে অ্যারিথমেটিক মিনের বিষয়টা আমরা অলরেডি দেখে ফেললাম যে আসলে গ্রোথ রেটটা জাস্ট অ্যাজ ইউজুয়ালি বীজগাণিতিক যোগফল করে যেভাবে গড় করা হয় সেভাবে গড় করব। কিন্তু যদি জিওমেট্রিক মিন হয়, জিওমেট্রিক মিনের গ্রোথ রেট বের করতে বলে, তখন কিন্তু আমাদের growth rate বের করার জন্য আমাদের সবসময় এই ফর্মুলাটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। যে আর সমান সমান, এখানে এন বলতে এখানে কয়টা রুটের ভিতরে কয়টা আর আছে, এখানে আর টি বলতে ওইটাকে বোঝাচ্ছে। ধরেন যে চারটাকে আপনি ইনক্রিমেন্ট বা গ্রোথ রেট আপনার চারটা পাইছেন, ধরেন যে একটা পাইছেন কত, 2%, একটা পাইছেন হচ্ছে 5%, একটা পার্সেন্ট পাইছেন হচ্ছে 8%, আর একটা পাইছেন ধরেন যে 10%। তাহলে আপনার এখানে গ্রোথ রেট হচ্ছে মোট চারটা। এই চারটা গ্রোথ রেট বসায় দিয়ে আপনাকে একটাকে কি করতে হবে, কমন গ্রোথ রেট করতে হবে। তাহলে এখানে আর সমান সমান কি হবে, আর সমান সমান হবে √ আমাদের 2 × 8 ইন্টু, হ্যাঁ, 5 × হচ্ছে 10, করার পরে যেটা পাবো সেটা হচ্ছে আমার কমন গ্রোথ রেট। তখন আমরা নেক্সট কোন একটা জেনারেশনের পপুলেশন যদি চাই সেটা আমরা আহ বের করতে পারবো আর কি। তো অঙ্ক আছে, অঙ্ক করলে হয়তো বা জিনিসটা আরো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আসেন আমাদের এখানে আরেকটা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে এই টাইপের কিছু একটা প্রবলেম মনে হয়, দক্ষিণ সিটি কর্পোরেশনের ছিল, অথবা আমি আরেক জায়গায় পাইছিলাম কোন এক জায়গায় পরীক্ষা দিতে গিয়ে। তো এই জন্য আমি এই প্রসেসটা একটু লেখার চেষ্টা করছি আপনাদের। যে অনেক সময় আমাদের যে গ্রোথ রেটটা আছে এটা কম্পাউন্ডিং করতে বলে কোয়ার্টারলি বা সেমি। মাঝে মাঝে দেখবেন যে বলে যে কম্পাউন্ডিং কোয়ার্টারলি অথবা সেমি অ্যানুয়ালি করে আমাদের কি করে আরেকটা ফিউচার পপুলেশন বের করার আমাদের কথা বলে আর কি। তো এই সেমি অ্যানুয়ালিটাকে আমরা কি বলি, হাফ ইয়ারলি বলে থাকি। আর কোয়ার্টারলি বলতে আমরা সেমি অ্যানুয়ালি মানে 12 আমরা কি করি মূলত 6, অর্থাৎ 6 6 মাসে দুইটা অংশে আমরা ভাগ করি। আর কোয়ার্টারলি মানে কি হয়ে যায়, আমরা বছরটাকে মোট চারটা ভাগে ভাগ করি, হ্যাঁ, 3 মাস 3 মাস করে মোট চারটা ভাগে আমরা ভাগ করে থাকি। এটা হচ্ছে মূলত কোয়ার্টারলি। তো আমাদের যদি এইভাবে কম্পাউন্ডিং করতে বলে অ্যানুয়াল গ্রোথ রেট, এবং অ্যানুয়াল গ্রোথ রেট যেটা দেওয়া আছে সেটা যদি আমাদের হচ্ছে ইয়ারলি দেওয়া থাকে, তখন আসলে আমরা এই প্রবলেম গুলো সলভ কিভাবে করব, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো এখন দেখেন এখানে কিছু জিনিস আমরা ব্যবহার করছি, যে আমাদের সূত্র কিন্তু ঠিক আগে যা ছিল এখনো যা দেখতেছি একদম সেম টু সেম সূত্র। সূত্রের মধ্যে কোনো ধরনের চেঞ্জ হয় না, শুধু চেঞ্জ হয়েছে কোন জায়গাগুলো, নিচে একটা এন চলে আসছে। তো এইখানে খেয়াল করবেন, এখানে এইভাবে লিখলে হয়তো আপনাদের জন্য আরো সুবিধা হতো। সেটা হচ্ছে কি আমাদের এই 100 × n লিখলে মনে সুবিধা হতো। কারণ কি, 100 × n হলে আপনি আরটা এখানে শতকরায় বসাইতে পারবেন। আর যদি 100 r/n এই লেখেন তাহলে কিন্তু এখানে এনটাকে আর পার্সেন্টেজে বসাইতে পারবেন না, ওটাকে 100 দিয়ে ভাগ করে তারপর বসাইতে হবে। তার মানে এখানে যেটা বোঝাচ্ছে যে আমাদের, খেয়াল করবেন, আমাদের এখানে যে গ্রোথ রেটটা অ্যানুয়ালি দেওয়া আছে, শুধু সেটা যদি অ্যানুয়ালি দেওয়া থাকে, তাহলে আমাদের যদি বলে হাফ ইয়ারলি বা সেমি অ্যানুয়ালি আমাদের কম্পাউন্ডিং করতে বলা হয়, তাহলে কি 2 দ্বারা ভাগ করতে হবে। আমাদের যে গ্রোথ রেটটা আছে এই গ্রোথ রেটটাকে আমাকে 2 দ্বারা ভাগ করতে হবে। তার মানে আমাদের গ্রোথ রেট যদি আমাদের 8% দেওয়া থাকে, ফর এক্সাম্পল যদি গ্রোথ রেট 8% দেওয়া থাকে, তাহলে আমি এটাকে 2 দ্বারা ভাগ করার পরে যে গ্রোথ রেটটা পাবো সেই গ্রোথ রেটটা আমাদের এখানে ব্যবহার করতে হবে। তারপর চলে আসেন, আমাদের যদি কোয়ার্টারলি বলা হয়ে থাকে তাহলে কোয়ার্টারলি, যদি আমাদের অ্যানুয়ালি গ্রোথ রেট দেওয়া আছে, খেয়াল রাখবেন বারবার একটা কথা বলতেছি, এই জায়গায় ভুল করার সম্ভাবনা আছে। যে আমি বলতেছি গ্রোথ রেটটা অ্যানুয়ালি দেওয়া থাকবে, কিন্তু আমার কম্পাউন্ডিং করতে বলবো হচ্ছে সেমি অ্যানুয়ালি অথবা কোয়ার্টারলি। যদি কোয়ার্টারলি কম্পাউন্ডিং করতে বলে তাহলে আমাদের যে গ্রোথ রেট অ্যানুয়ালি দেওয়া থাকবে সেটাকে আমরা 4 দ্বারা ভাগ করবো। আচ্ছা, তারপরে আমাদের এখানে আরেকটা ইস্যু আসতেছে, সেটা হচ্ছে কি মূলত আমাদের এইখানে দেখেন এনটি কথা বলা হয়েছে। এখানে এন বলতে এখানে এক কথায় টি বলতে কি বলতেছে, আমাদের হচ্ছে টাইম অফ পিরিয়ড, অর্থাৎ 5 বছর 6 বছর 7 বছর যেটা থাকবে সেটা। আর আমাদের এনটা বলতে কি বুঝতেছি আমরা, যদি আমাদের বলা হয় যে মূলত এটা হচ্ছে আমাদের কি সেমি অ্যানুয়ালি, তার মানে হচ্ছে এন এর মান হচ্ছে 2। যদি বলে কোয়ার্টারলি তাহলে বুঝতে হবে এন এর মান হচ্ছে আমাদের 4। তো এখানে এই জিনিসটা খেয়াল রাখবো যে আসলে এনটা কি বোঝাচ্ছে আর টিটা আসলে আমাদের কি বোঝাচ্ছে, এটা খেয়াল রেখে মূলত আমরা এখানে অঙ্কটার মধ্যে মান বসাইলে আমরা অঙ্কটা সলভ করতে পারবো। এই টাইপের প্রবলেম আপনাদের এখানে দেওয়া আছে, ইনশাল্লাহ সামনে পাবেন।
তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের ওয়েস্টেজ দেওয়া থাকে মাঝে মাঝে এই প্রশ্নগুলো আপনাদের অ্যাজ তো আসলে আমরা ফিউচার পপুলেশন বের করার জন্য যে সূত্রটা আছে সেটাই আমরা ব্যবহার করে থাকি, কিন্তু মাঝে মাঝে আমাদের কিছু কিছু জায়গায় আমাদের ওয়েস্টেজ দিয়ে আমাদের ফিউচার পপুলেশনের মাধ্যমে প্রথমে আমাদের ফিউচার পপুলেশন বের করতে হয়, তারপর আমাদের পিক ডিমান্ড বের করতে হয়। এই ধরনের প্রবলেম গুলো যদি ওয়েস্টেজ দেওয়া থাকে, পার্সেন্ট অফ ওয়েস্টেজ দেওয়া থাকে, তখন কি করবে? প্রথমে আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের পপুলেশন ফরকাস্টিং করতে হবে, অর্থাৎ আমাদের ফিউচার পপুলেশন কত, যে যে বছরের জন্য বা যে সালের জন্য আমাকে মূলত কি বলতেছে এটাকে ওয়াটার সাপ্লাই সিস্টেমটাকে আমাদের ডিজাইন করতে বলছে, সেই সালের জন্য আমাকে প্রথমে ফিউচার পপুলেশনটা, আমাদের যে সূত্র জানি সেই সূত্র অনুসারে আমাদের ফিউচার পপুলেশনটা আমাদের বের করে দিতে পিএফ। পিএফ বের করার পর একজন ব্যক্তি দৈনিক কতটুকু পানি ব্যবহার করে সেটা আমাদের দেওয়া থাকবে। তো আমরা যদি এই দুইটাকে গুণ করি তাহলে আমাদের হচ্ছে এই টোটাল হচ্ছে আমাদের অ্যাভারেজ যে ওয়াটার ডিমান্ড, অ্যাভারেজ ওয়াটার ডিমান্ডটা ওই অঞ্চলের জন্য আমরা পেয়ে যাবো। কিন্তু এখানে যে কথাটা বলে দেওয়া আছে, ধরেন যে 20% পানি আমাদের ওয়েস্ট হচ্ছে, 20% পানি ওয়েস্ট, তখন আমাদের কি হবে? তখন বা আমাদের করণীয় কি? তখন আমাদের করণীয় হচ্ছে যে আমাদের এই 20% পানি যদি আমাদের ওয়েস্ট হয় তাহলে আমাদের ইউজ হচ্ছে 80% পানি। তাহলে আমি যদি ওই সিস্টেমে সাপ্লাই করতে চাই তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, যাতে আমাদের এই 80% পানির কম পানি না যায়। এখন আপনি যদি 80% পানি সাপ্লাই করেন তাহলে তো আবার 20% লস হয়ে যাবে, তাহলে 60% পানি পড়ছে। আমি তো 100% সাপ্লাই দিব, কিন্তু আমাদের কি পাওয়া যাবে? 80%। এই 80% পানি যেন সবসময় থাকে, তাহলে আমাকে ওয়েস্টের পানিটা আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। ওই জন্য আমরা মূলত এই 80% দিয়ে নিচে ভাগ করি, অর্থাৎ যেটা ওয়েস্টেজ দেওয়া থাকবে ওয়ান থেকে যদি ওয়েস্টেজের পার্সেন্টেজটা আমরা বাদ দিই, ধরেন 20% ওয়েস্ট হয়েছে, তাহলে আমাদের কত? 0.8। 0.8 দিয়ে ভাগ করে দিলে আমরা হচ্ছে অ্যাভারেজ ডিমান্ডটা পেয়ে যাবো। এখন আমাদের কি বলছে? পিক ডিমান্ড বের করতে। পিক ডিমান্ড যদি বের করতে বলে তাহলে পোস্টের মধ্যে দেখবেন যে পিক ফ্যাক্টর দেওয়া থাকবে। তো যদি দেওয়া না থাকে তাহলে আমাদের স্ট্যান্ডার্ড যে পিক ডিমান্ড, সেই পিক ডিমান্ডের মান, পিক ফ্যাক্টরের মানটা সেটা হচ্ছে আমাদের 1.5 থেকে 3 এর মধ্যে হয়ে থাকে। তো এর মাঝে আমরা সাধারণত থ্রিটাই সুইটেবল হিসেবে ধরে থাকি, কেউ কেউ টু ধরে। তবে আমার সাজেস্ট হচ্ছে আপনি থ্রিটাকে ধরতে পারেন। এই থ্রি দিয়ে তারপরে আমরা হচ্ছে পিক ওয়াটার ডিমান্ড, অর্থাৎ ওই অঞ্চলের, যেমন বিকাল বেলা ধরেন যে পানির চাহিদা সবচেয়ে বেশি, তাহলে আমাকে যে ওয়াটার সাপ্লাই সিস্টেম ডিজাইন করতে হবে পিক ডিমান্ডের উপর। এখন আপনি যদি অ্যাভারেজ ডিমান্ড দিয়ে ডিজাইন করেন তাহলে তো আপনি ওই পাইপ দিয়ে, যখন আপনার পানির পরিমাণ বেশি, ওই পানির সাপ্লাই দিতে পারবেন না, তখন প্রেশার বেড়ে যাবে, পাইপ ফেটে যেতে পারে, লিকেজ হতে পারে, অনেক সমস্যা দেখা যায়। তো আমাদের মূলত ডিজাইন করা হয় পিক ডিমান্ডের উপর, অর্থাৎ ওই এরিয়াতে পিক ডিমান্ডে কতটুকু পানি লাগে ওই সিস্টেম অনুসারে আমরা পাইপের ডায়া থেকে শুরু করে রিজার্ভার সবকিছু আমরা ডিজাইন করি। তো আমাদের এই যে অ্যাভারেজ বা টোটাল ওয়াটার ডিমান্ড যেটা আছে, টোটাল ওয়াটার ডিমান্ডটাকে জাস্ট আমরা কি করবো, ওই পিক ফ্যাক্টর দিয়ে যদি আমরা গুণ করে দিই, এখানে পিক ফ্যাক্টর দিয়ে যদি গুণ করে দিই তাহলে মোটামুটি আমাদের আমাদের যে পিক ওয়াটার ডিমান্ড আছে সেই ডিমান্ডটা চলে আসবে। আহ একটু রেসপন্স করেন, আসলে আমি আজ প্রথম দিনে অনেক বেশি হয়তো আপনাদের সাথে আলোচনা করে ফেললাম। এখানেই শেষ করবো নাকি এর সামনের দিকে একটু অগ্রসর হবো, কোনটা ভালো হয়? সামনে আগান। আরো সামনে যাব? হ্যাঁ। 11টা বাজে হেডলে, আজকে প্রথম দিন, হ্যাঁ আজকে আর সামনে না যাই। আমাদের এখানে মোট 12টা নতুন ভাই স্লাইড আছে, এখানে আমি রাখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মোট এখানে আমাদের 12টা, না 11টা স্লাইডের মধ্যে পড়া আছে, আমরা এই 11টা স্লাইডই শেষ করব। পরে আরো ইম্পর্টেন্ট কিছু স্লাইড আছে, বিশেষ করে আমি যদি বলতে চাই হচ্ছে 8, 9, 10 এবং 11, এই কয়েকটা স্লাইড আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ এটা আমরা একটু সময় নিয়ে পরের ক্লাসে পড়ি। আসলে আজকে এই পর্যন্তই থাক, আশা করি খারাপ হবে না। হ্যাঁ ভাই, কে কি বলতেছিলেন? কারো কোনো প্রশ্ন আছে? না প্রথম দিন আসলে আমরা, ভাই এখানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ভাই, ছিল হ্যাঁ হ্যাঁ বলেন। জিওমেট্রিক যেটা আর ইকুয়াল টু R1 R2, কাইন্ডলি একটু যদি বলতেন জিওমেট্রিক মেথডের যে ফর্মুলাটা ছিল ওটাতে হুম হুম। টি টি টিটা দ্বারা কি ডিফাইন করা হয়েছে ওইটা একটু যদি বলতেন। হ্যাঁ টিটা তো বললাম ভাইয়া, যেমন ধরেন যে আপনি এখানে আর কয়টা দিছেন, এখানে ধরেন যে ভিতরে রুটের ভিতরে আর দিছেন 4টা, তাহলে এখানে ওই 4 বসবে আর কি। অর্থাৎ ওই আমরা যেমন অ্যাভারেজ করার সময় জয়টা নাম্বার যোগ করি তত দিয়ে ভাগ করি না, এখানে টিটা হচ্ছে কয়টা রুটের ভিতরে আছে, যে কয়টা রুটের ভিতরে আছে সেই সংখ্যাটাকে এখানে বোঝানো হচ্ছে। বুঝতে পারছেন ওকে, আশা করি? ঠিক আছে। ওয়াটার বোর্ডে সার্কুলার কবে আসতে পারে এটা তো বলা একটু টাফ, তারপর আশা করা যায় সামনের বছর 25-এর মাঝামাঝি আসতে পারে।
কারণ হিউজ লোকের দরকার ওনাদের, আমরা যতটুকু জানি। আর প্রতি ক্ষেত্রে একটা নিয়ম আছে যে আপনার কিছু সার্কুলার গ্যাপ রাখা হয়, নতুন যারা যে ব্যাচটা বের হয় তারা যেন সুযোগ পায় তাদের জন্য। আর এই ভাই শীটটা ইনশাল্লাহ এলজিডির কি সার্কুলার হবে? এলজিডি সার্কুলার তো ভাই না, এলজিডি আমি আমি যখন প্রথম বের হইছি তার আগে থেকে, আরো 2 বছর আগ থেকে আমি শুনতেছিলাম যে এলজিডি সার্কুলার হবে, এখনো শুনতেছি। আসলে এটা নিয়ে আমি কি কমেন্টস করবো, আসলে আমার নিজেরও বলার কিছু নাই, আসলে আমি নিজেও জানি না যে আসলে হবে কিনা। আশায় থাকি আমরা, আমরা তো মানুষ, আশায় বুক বেঁধে থাকি, আশায় বুক বেঁধে থাকি, যদি হয় ইনশাল্লাহ ভালো ভালো কিছুই হবে, এবং যদি হয় অনেক বড় একটা নাম্বারের একটা সার্কুলার আসবে আশা করা যায়। তো এখানে আমাদের অঙ্ক কিছু দেওয়া আছে। 11টা বেজে গেছে, তো ইনশাল্লাহ আমরা পরে যেদিন ক্লাসটা আছে আমরা এই স্লাইডটা শেষ করে নতুন একটা স্লাইডে চলে যাব। কিছু ইম্পর্টেন্ট আপনারা খেয়াল করবেন, আমরা চেষ্টা করছি যে আসলে উম, গদ বাঁধা যে নিয়মের অঙ্কগুলো করে দেওয়া, ওগুলোর বাইরে থেকেও কিছু আপনাদের টাস্ক দেওয়া, যাতে আপনাদের জন্য উপকার হয় এবং একটু ট্রিকি প্রশ্ন করতে গেলে আপনারা অ্যান্সার করতে পারেন। তারপরে যদি কোনো জায়গায় গ্যাপ মনে হয়, আমি বারবার বলি যে আসলে আমি তো সব কিছু জানি বা পারি এমনটাও না, বা পারবোও না, কখনো সম্ভব না। তো আমাকে হেল্প করবেন, কোনটা যদি আমি আসলে ইমিডিয়েট আপনাকে অ্যান্সার না করতে পারি, আমি সর্বোচ্চ চেষ্টা করবো এটা সঠিক অ্যান্সার বের করে আপনাকে দেওয়া। আর আমি একটা জিনিস চেষ্টা করি, সেটা হচ্ছে না পারলে আমি সরি বলি, কারণ আপনাকে ভুল শেখানোর থেকে সরি বলে ওখান থেকে সরে আসাটাই বেটার। কিন্তু আপনারা প্রশ্ন করবেন, তাহলে হয়তো বা আমাদের বোঝাতে আরো সহজ হবে। আপনারা যত প্রশ্ন করবেন বা জানতে চাবেন, আমরা শেখানো তত বেশি সহজ হবে। তো আমরা শেষ করতে পারি আজকে। ভাই এই লেকচার শিটটা কি গুগল ড্রাইভে আপলোড করা আছে? শীটটা আমরা আজকে দিয়ে দিব, হ্যাঁ আমরা আজকে রাতের মধ্যে ইনশাল্লাহ, আমি আপনাদের 12টার মধ্যে আপনাদের শীট আপনাদের গ্রুপে আপলোড করে দিতে পারি। শীট দিয়ে দিব এবং ভিডিওটাও আমি আপলোড করে আপনাদের আহ, যে আপনাদের রেজিস্টার যে ইমেল গুলো আছে ওই ইমেল গুলো ট্যাগ করে দিব। আপনারা চাইলে আমাদের ইউটিউবে গিয়ে দেখতে পাবেন। আহ ক্লাস কি আসসালামু আলাইকুম ভাই। ভালো, ভালো লাগতেছে ক্লাস কিনা সেটাও তো বুঝতেছি না, কেউ তো কিছু বলতেছে না, তার মানে কি? ভাই আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, ভাই ওই যে ফিউচার পপুলেশন বের করার যে একটা সূত্র আছে, পিপি ইন্টু 1 + r⁴ n, এই n এর ভ্যালুটা ডিকেড হিসেবে হবে নাকি ইয়ার হিসেবে হবে? যদি হ্যাঁ 30-40 বছরের মতো ডিফারেন্স থাকে তাহলে তো ডিকেড, মানে হ্যাঁ, এটা তিন এটা আসলে চার এটা এরকম নিব। যদি হ্যাঁ, হচ্ছে 15 বছর বা 20 বছর বা 10 বছর থাকে তাহলে সেক্ষেত্রে কি 1 নিব, 1.5 নিব, এরকম নিব নাকি 10 বছরই নিব? না আপনি 1.5 নিতে পারেন, আমাদের এখানে একটা প্রবলেম করা আছে। হ্যাঁ কোনো ডিফারেন্স হয় যদি না, 10 বছর থাকে তাহলে তাহলে 1 নিবেন। ও, মানে হচ্ছে আমি ডিকেড হিসেবেই নিব। হ্যাঁ ডিকেট যদি হিসেবে নেবেন। 10 বছরের কম থাকে, 10 দশ বছরের কম বছরের কম থাকলে থাকে সেটাও বেটার ডিকেড হয়, হিসেবে। 10 বছরের কম থাকলে বেটার হয়। আমি আমি বলি আপনাদের সব, আমার মনে হয় সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে আপনার ডিকেটে না গিয়ে আপনারা হচ্ছে অ্যানুয়ালি করেন। তো ডিকেটে করতে চান যে 10 বছরের কম হলে ওটা হচ্ছে আপনি ডিকেটে যাবেন না, সেটা হচ্ছে আপনি অ্যানুয়ালি করবেন। এটা জি হচ্ছে ভাইয়া, বুঝতে পারছি। আর 10 বছর বা 10 বছর বেশি হলে তখন আমি ডিকেটে যাব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ডিকেটে যাবেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ওকে। যখন এইদিকে পাওয়ারটা আসলে একের কম হয়ে যায় তখন একটু উল্টাপাল্টা মান চলে আসে। আর কিছু? আচ্ছা, আপনারা একটু ফিডব্যাক দেন, আসলে আমরা কি পড়াতে পারতেছি না পারতেছি না, আমাদের আসলে প্রথম চেষ্টা তো। আলহামদুলিল্লাহ ভাইয়া, আর ভালো বাকি, আছি। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে ইনশাল্লাহ আশা করি আপনাদের ফিডব্যাক। ভাইয়া আমার একটা কোশ্চেন, যে এখানে আপনি যে গ্রোথ রেটের যে ইকুয়েশনটা আমাদের এখানে ছিল, হুম। তো আপনি যে মানে ওইটা ইকুয়েশনটা আমাদের মানে মুখস্থ না করতে গেলে, যে আপনি একটা ইকুয়েশন দিচ্ছিলেন যে কত দ্বারা যেন ডিভাইডেড করতে হয়, ওই জিনিসটা আমার একটু প্রবলেম আছে। বুঝি না, আবার আবার বলেন তো একটু। যে আমাদের পপুলেশনের যে গ্রোথ রেটটা, হ্যাঁ হ্যাঁ। এটার জন্য যে আমরা যে ইকুয়েশনটা ইউজ করি, এইটা হুম ব্যবহার করতে নিষেধ করছেন, কিন্তু হুম। ওইটার পরিবর্তে যে যেটা ব্যবহার করতে বলছেন, এই জিনিসটা আমি একটু বুঝি নাই। মানে এটা এটা নতুন কিছু না, এটা খুবই সহজ কথা। আমি আপনার এখানে একটু লিখে বলি। সেটা হচ্ছে আমরা তো ফিউচার পপুলেশন বের করার জন্য কোন সূত্র ব্যবহার করি, যে পিএফ সমান সমান কি বের করি, পিএন 1 প্লাস বা পি0 পিপি বলতে পারি 1 + r⁴ না। আমি জি আপনাকে জি। বলছি যে এই সূত্রটাই ব্যবহার করবেন, আপনার আলাদা করে সূত্র মনে রাখার দরকার নাই। আপনার এখানে
পিএফ বলতে আমরা কোনটা বুঝবো? পিএফ বলতে আপনার ধরেন যে যে লাস্ট নোন যে পপুলেশনটা দেওয়া আছে সেটা ধরবো। আর এই যে পিপি যেটা আছে সেটা কোনটা ধরবো? সেটা হচ্ছে লাস্ট নোন পপুলেশনের আগের পপুলেশন যেটা আছে সেই সংখ্যাটা। যেমন ধরেন যে আমি যেটা বললাম যে আপনার এখানে ধরেন যে 1 সালে, এমনি বুঝি 1 সালে ধরেন যে দেওয়া আছে 10 জন, 2 সালে দেওয়া আছে ধরেন যে 15 জন, 3 সালে দেওয়া আছে ধরেন যে হচ্ছে আমাদের 30 জন। তো এখন আপনার চার চার নাম্বার সালে কত হবে সেটা বের করতে বললো, তাহলে আপনার এখানে পিএফ বলতে হচ্ছে এই 30 হবে, আর পিপি বলতে হচ্ছে 15 নিবেন। তার মানে আমি দুইটা নোন হয়ে গেল। এন কত আমাদের, এই এখানে ধরেন যে 1 বছর, এখানে 1 বসাবেন, তাহলে আপনি এখান থেকে ক্যালকুলেটর যে সলভ ফাংশনে দেন, তাহলে অটোমেটিকলি আপনার কি চলে আসবে, আপনার যে আর এর মানটা চলে আসবে। তাহলে আপনার ওই সূত্রটা মনে রাখতে হচ্ছে না। আর আপনি যদি মনে করেন আমি ওইভাবেই কমফোর্ট ফিল করি, তাহলে আপনি ওইভাবে করতে পারেন, ওটাও তো ভুল না, ওটাও বুঝতে পারছি। প্র্যাকটিস করা যায়। আমরা পিডিএফ দিয়ে দিব, এটা নিয়ে টেনশন করার দরকার নাই, আজকে পিডিএফ দিয়ে দিব। আর কালকে আপনাদের বিওডি সিওডি সম্বন্ধে ক্লাস হবে, একদম খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আপনারা জানেন হয়তো বা রিসেন্ট, আমি যদি বলতে চাই লাগাতার আমি আমি আমার যে কয়েকটা 15-16টা পরীক্ষা দিছি, তার মধ্যে 8টাতেই এই বিওডি সিওডি থেকে একটু পেঁচায় পেঁচায় প্রশ্ন আসছে। অতএব ওই ক্লাসটা কেউ মিস করবেন না, এবং চেষ্টা করবেন যে অন টাইমে থাকার। আমরা 9:30, জাস্ট 9:30 আমরা ক্লাস শুরু করব, এবং আমরা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা ক্লাস নিয়ে আমরা টাইম শেষ করে দেবো আর কি। তো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে কালকে ক্লাসটা যেন কেউ মিস না করেন, এবং কি আরেকটা রিকোয়েস্ট থাকবে, যদি কোনো জায়গায় না বুঝেন আপনার ফ্রিডমনেস আছে, আপনি যে কোনো সময় যে কোনো প্রশ্ন করতে। ক্লাস রুটিন হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, তারপরে যদি কেউ না পেয়ে থাকেন আমি আজকে আবার আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিই, সমস্যা নেই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।